আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব 12 চ্যাপ্টার ART। ARTটা অর্থাৎ আগে আমি লিখতে শুরু করি। আমি খুব স্পেলিং মিস্টেক করি, সবাই প্রতিটা স্পেলিং রিচেক করবে, ঠিক আছে? আমি প্রতিটা স্টুডেন্টকে বলি, প্রতিটা ব্যাচে বলি। দেখা যাচ্ছে না? বলো। ও, আমার কি হয়েছিল, আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, আমার একটু জ্বর এসেছিল। হ্যাঁ, একটু শরীর। হ্যাঁ, আমি জ্বর ছিল, আমি কথা বলতে পারছিলাম না, সেই সময় মাথা যন্ত্রণা করছিল। ঠিক আছে, ক্লাসে আমি এখন সুস্থ বলে এখন তোমাদের সামনে দাঁড়িয়ে পড়াতে পারছি। তো সেক্ষেত্রে আজকে শুরু হবে ART। ART ক্লাস শুধুমাত্র ইউভি সেদিন অ্যাটেন্ড করেছিল, অর্থাৎ ইউভি আজকে অনেকটা বুঝতে পারবে। তো আমরা সেক্ষেত্রে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ঠিক আছে, কি পড়বো? অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। যদি আমি বলি সেক্ষেত্রে আমরা প্রথমেই ফুল ফর্মটা জানবো। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এই যে শেষ, আজকে রিপ্রোডাক্টিভ হেলথ শেষ। দেন আমার শুরু হবে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার না, চ্যাপ্টার 4 5 এক মিনিট আমি একটু রিচেক করে নিই। চ্যাপ্টার 5 শুরু হবে বংশানুসরণ এবং প্রকরণের নীতিসমূহ, কাল সকাল 10টা থেকে। 10টা হোক 10:30 হোক। রিভিশন না, এক্সাম নেব তো, কোয়েশ্চেন পত্র। হুম, রিপ্রোডাক্টিভ হেলথ আজকে শেষ হবে। আর আমি 4টে চ্যাপ্টারের যে এক্সাম নেব, আমি একটু লেট করছিলাম যাতে আমি এক্সামগুলো পরপর নিতে পারি, আমি একটু বুঝিয়ে যাতে এগিয়ে নিতে পারি, তার জন্য আমি এক্সামগুলো মানে একটু লেট করে নিলাম। তো ভালো হলো, রিজু যদি এটা কন্টিনিউ করে, রিজুর পক্ষেও এক্সাম তাহলে দিতে পারবে। ওকে নোট আমি আলাদা করে, যদি ও দুটো ক্লাসের পরে ভালো লাগে আলাদা করে শেয়ার করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম এক্সামটা হচ্ছে পরের রবিবার, ঠিক আছে? পরের রবিবার প্রথম চ্যাপ্টারের এক্সাম। অলরেডি আমার নোট তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে। সেটা হচ্ছে সজীব বস্তুদের জননক্রিয়ার সাথে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জননক্রিয়া, দুটো চ্যাপ্টার মিলে একসাথে একটা এক্সাম হবে। কারণ হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী এনসিআরটিতে সজীব বস্তুদের জননক্রিয়া থাকলেও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এ থেকে কোয়েশ্চেন প্রায় আসে না বললেই চলে, বা দুটো বা তিনটে। তো আমি মেন ফোকাস রেখেছি সপুষ্পক উদ্ভিদের জনন। তো নেক্সট রবিবার কিন্তু সবার হাতে যেহেতু নোট চলে গেছে, অনেক দিন আগেই চলে গেছে, তো আমি নেক্সট রবিবার কিন্তু এই এক্সামটা নিতে চলেছি। টাইম ডেট লিখে রাখো, প্রতিটা ব্যাচের জন্য আমার কোয়েশ্চেন রেডি করা হয়ে গেছে। নেক্সট তাহলে আমি শুরু করছি কি, আমি শুরু করছি হচ্ছে ART, অর্থাৎ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, বলো। হ্যাঁ বলো। আমি বলছি আগামী রবিবার প্রথম দুটো চ্যাপ্টার বিশেষ করে সপুষ্পক উদ্ভিদের জনন আমি এক্সাম নিতে চলেছি, যার নোট অলরেডি তোমাদের কাছে পৌঁছে গেছে। এটা নিয়ে যেন আর ডেট পেছানো না হয় যে ম্যাম আমি এই রবিবার না, আমি পরের রবিবার, এই রবিবার না সোমবার দেব। রবিবার মানে রবিবার, তাতে এক্সাম যে দেয় দেবে, যে না দেয় না দেবে। কিন্তু আমার ক্লাস রিপিট করার বা এক্সাম আবার রিপিট করার কিন্তু আমার সুযোগ নেই, ঠিক আছে? কারণ আমি প্রতিটা দিন ব্যস্ত, প্রতিটা দিন আমার অসংখ্য ক্লাসের মধ্যে দিয়ে যেতে হয়। এই একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাসের মধ্যে দিয়ে ঢুকছি, সেক্ষেত্রে আমাকে টাইম, আমি যেভাবে বলবো সেভাবেই আমাকে টাইম দিতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ বলো। তুমি আগে দুটো ক্লাস অ্যাটেন্ড করো, দুটো ক্লাস অ্যাটেন্ড করে দেখো তোমার কেমন
তুমি বুঝতে পারো, কেমন তুমি নিতে পারো, আদেও পয়সাটা তোমার খাতে, প্রতিটা স্টুডেন্টের 2টো করে ক্লাস ফ্রি, মানে আগে দেখো সেটা বোঝো, তারপরে তো পয়সা দেবে। তা 2টো ক্লাস যাক, তারপর স্যালারি দেওয়া কথা তোমার সাথে আলাদা করে আলোচনা করা হবে, ঠিক আছে? আগে 2টো ক্লাস তুমি অ্যাটেন্ড করো, ঠিক আছে? আজকের ক্লাস আর আগামীকালের ক্লাস 2টো অ্যাটেন্ড করো, তারপর তোমার সাথে আবার কথা হবে স্যালারি নিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এইবার আমরা শুরু করছি হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। যারা ভিডিও অন করোনি, ভিডিও অন করো। আমি আজকে প্রত্যেকে দেখতে চাই যে আমার পড়াটা বুঝতে পারছে কিনা। আমি 2 দিন ধরে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না তারা আমার পড়াটা কতটা বুঝতে পারছে। তো এক কথা আমাকে বারবার না বলতে হয়, সবাই সেভাবে রেডি হয়ে বসো। নেক্সট, আজকে খুব ভালো টপিক নিটের জন্য, নিট যারা এক্সামের জন্য বসতে চাইছে বা যারা অন্যান্য মেডিকেল এন্ট্রান্সগুলো দিতে চাইছে তাদের জন্য আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে টপিকটা কি? অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। যদি মানেটা ক্লিয়ার হয় তাহলে অর্ধেক পড়া এখানেই কমপ্লিট। মানেটা কি? অ্যাসিস্টেড মানে তুমি কাউকে সাহায্য করছো। কিসে সাহায্য করছো? তার রিপ্রোডাকশনে, অর্থাৎ তার জননে। আর কিসের কিভাবে করছো? বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে, ঠিক আছে? কি বললাম? অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। মিউট করো, ভিডিও কল অন করো, সবাই মিউট করে ভিডিও কল অন করো, মিউট করো, আদি মিউট করো, ভিডিও কলটা যেন শুধু অন থাকে। তাহলে নেক্সট কি বললাম? যে যদি আমি মানেটা বুঝি, অর্ধেক পড়া অর্ধেক বোঝা আমার এখানেই কমপ্লিট। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, অ্যাসিস্ট করব তার মানে সাহায্য করব। কাকে সাহায্য, কি মানে কেন সাহায্য করব? তার রিপ্রোডাকশনে সাহায্য করব, অর্থাৎ জননে সাহায্য করব। কিসের সাহায্য করব? বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে বা বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো ব্যবহার করে তাকে জননে সাহায্য করব। সেক্ষেত্রে জননে সাহায্য করব কেন? কারণ সে নিজে, জননে সাহায্য করা তো কোনো জিনিস না, জননে যে সাহায্য করতে হবে এমন তো কোনো জিনিস না। কেমন? কারণ এটা তো ন্যাচারাল একটা জিনিস যে আমার 2টো মানুষ, মেল এবং ফিমেল, সে মেটিং করবে, ইন্টারকোর্স করবে, যাকে কয়টাসও বলা হয়, কয়টাস সম্পন্ন করবে এবং সে সন্তান তৈরি করবে। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। তাহলে যাকে অ্যাসিস্ট করতে হচ্ছে তার মানে সে সক্ষম নয় ন্যাচারালি রিপ্রোডাকশন করতে বা ন্যাচারালি জনন সম্পন্ন করতে। এটাই তো মানে বোঝায়। তার মানে আমি কাউকে হেল্প করছি মানে সে স্বাভাবিক নয়, সে স্বাভাবিকভাবে তার জননটা কমপ্লিট করতে পারছে না। সেক্ষেত্রে যখন সে স্বাভাবিকভাবে জনন করতে পারছে না, তখন তাকে আমি বলবো সে ইনফার্টিলিটিতে ভুগছে বা বন্ধ্যাত্বতায় ভুগছে। বন্ধ্যাত্বতা। স্পেলিংগুলো প্রত্যেকে একবার করে রিচেক করবে, বারবার বলি রিচেক করে নেবে, স্পেলিং মিস্টেক হতে পারে। বন্ধ্যাত্বটাই ভুগবে। সেক্ষেত্রে বন্ধ্যাত্ব কাকে বলে? 2 বছর শারীরিক মেলামেশা, বোঝো? বাংলাতে বলা হয় শারীরিক মেলামেশা। আর যদি আমি বায়োলজিক্যাল ভাষায় বলি, 2 বছর কোনো রকম প্রোটেকশন ছাড়া, মানে কোনো রকম কোনো প্রোটেকশন, অর্থাৎ কন্ডোম বলো বা আদার্স কিছু বলো ব্যবহার না করে শুধুমাত্র ন্যাচারালভাবে, স্বাভাবিক এবং প্রাকৃতিক উপায় ইন্টারকোর্স বা কয়টাস করার মাধ্যমে যদি সে সন্তান উৎপন্ন করতে অক্ষম হয়, করছে, সন্তান আনানোর জন্য ফার্টিলাইজেশনের জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তখন তাকে আমরা বলবো ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বতায় ভুগছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 2 বছর স্বাভাবিক মেলামেশা তো বলা যায় না এটাকে, তো যদি আমি বায়োলজিক্যালি লিখি তাহলে ব্যাপারটা ভুল। আমি ওটাকে লিখতে পারি ইন্টারকোর্স, বা আমি ভালো করে লিখতে পারি কয়টাস। কয়টাস করার পর সন্তান উৎপাদনে অক্ষম, সন্তান উৎপাদনে অক্ষম, তখন তাকে আমি বারবার বলছি বর্ণান্ধতা। বর্ণান্ধতা মানে কিন্তু কালার ব্লাইন্ডনেস, মানে চোখে কালার ঠিকঠাক দেখতে পাবে না, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি।
মানে বন্ধ্যাত্বতা বা ইনফার্টিলিটিতে ভুগবে। তাহলে যার বিয়ে হলো 6 মাস বিয়ে হতে পারলো না, এই সন্তান হচ্ছে না, তার মানে সেই ইনফার্টিলিটিতে ভুগছে না। অন্তত 2 বছর তাকে তার স্বামী স্ত্রী দুজনেই, ঠিক আছে, প্রপারলি ইন্টারকোর্স করতে হবে। তাহলে তারপরেও যদি সন্তান না আসে, কি ইউবির মাথায় হাত কেন? ওদের 2 বছর লেগে যাবে তাই, নাকি 6 মাসের মধ্যে লাগবে তাই? ও, আমি মনে করলাম 2 বছর লেগে যাবে, এতটা সময় দিতে হবে তাই। যাই হোক, সেক্ষেত্রে তাহলে ইনফার্টিলিটিতে ভুগবে 2 বছর। এই টার্মটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আছে যে বছর তারা ইন্টারকোর্স বা কয়টাস করার পর ইনফার্টিলিটি কথাটা ইউজ করা যায়, মিনিমাম 2 বছরের পর। সেক্ষেত্রে যখন আমার বন্ধ্যাত্বতা আসবে, তার মানে সেক্ষেত্রে শুধু বন্ধ্যাত্ব একটা মেয়েই হয়, একটা মেয়েরই সমস্যা থাকে তা তো না। মেল এবং ফিমেল, স্ত্রী এবং পুরুষ দুজনেই এই সমস্যাতে ভুগতে পারে। তার মানে মেলেরও সমস্যা হতে পারে, ফিমেলেরও সমস্যা হতে পারে। কিন্তু মেলের সমস্যাগুলো বেশি হয়। এটা মনে হতে পারে যে আমরা আমরা সমস্যায় বেশি হই, সমস্যা তো মেয়েদের হওয়ার কথা না। দেখা গেছে যে সমস্যাটা ছেলেদের মধ্যে অনেক বেশি আসে, মেয়েদের তুলনায় ছেলেরা এই সমস্যাগুলোতে বেশি সাফার করে। সেক্ষেত্রে সমস্যাগুলো কেমন সেটা একটু দেখবো বা জানার চেষ্টা করব। এই তো সেটা নিয়েই তো আলোচনা, সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়েই আলোচনা করতে চলেছি। চলো, সেক্ষেত্রে আমি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আমি পরে তোমাদের এই স্ক্রিনশটগুলো শেয়ার করে দেবো, আলাদা করে নেওয়ার দরকার নেই, শুধু পড়াটা মন দিয়ে বুঝলেই আপাতত হবে। সেক্ষেত্রে আমরা তাহলে এবার ব্যাখ্যা করব মেল কেন সমস্যায় বা পুরুষ কেন সমস্যায় বেশি ভোগে। ঠিক আছে, প্রথমে আমি মেল বা পুরুষের কথা নিয়ে আলোচনা করতে চলেছি। সেক্ষেত্রে বেশিরভাগ পুরুষ তাদের অর্থনৈতিক কারণ বলো, এনভায়রনমেন্টাল কারণ বলো, অফিসের চাপ বলো, প্রেশারটা বেশি নেয়, স্মোকিং বেশি করে, অ্যালকোহল কনজিউম বেশি করে, মানে বিভিন্ন ধরনের মহিলাদের হেলথ কন্ডিশনের থেকে পুরুষের হেলথ কন্ডিশন, এমনকি যদি কেউ মাথায় বেশি প্রেশার নেয়, তা হচ্ছে কাজের জায়গায় চাপ বেশি, ঠিক আছে, কাজের জায়গায় চাপ বেশি, 12 ঘন্টা 13 ঘন্টা সে মানসিক চাপের মধ্যে থাকছে সারাদিন, বা বসে 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 অফিসে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। আর আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আমাদের টেস্টিস, তুমি আমার যে ভিডিওগুলো দেখে থাকবে তার মধ্যে যদি এই রিপ্রোডাকশন দেখে থাকো তাহলে দেখে থাকবে যে আমি বলেছি যে আমাদের টেস্টিস বা শুক্রাশয় আমাদের বডি টেম্পারেচারের থেকে 2 থেকে 2.5 ডিগ্রি কম টেম্পারেচার থাকে। সেক্ষেত্রে যে মানুষটা আমার 12-13 ঘন্টা অফিসে বসে কাজ করছে, তাহলে তো তার টেস্টিস গরম হয়ে যাচ্ছে, তাই না? তার টেস্টিস গরম হলেই মুশকিল। টেস্টিসের জিনিস না, তার জন্য এসি লাগাতে হবে, এসির হাওয়া গরম লাগে, তাহলে ওটাকে ওপেনলি আমি আর বলতে পারছি না যে ওটাকে কিভাবে রাখলে সেটাকে তাহলে ঠান্ডা থাকবে, ঠিক আছে। সেই কুলিং 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 প্যাডের বলো, ওই দেখেছো তোমার বন্ধুরা তোমাদের থেকে না। এবার সেক্ষেত্রে যাই হোক, সেক্ষেত্রে স্টপ, বেশি কথা বললে কিন্তু ক্লাসে কমপ্লিট হবে না। যতটা কথা আমাকে বলতে দাও আমি কমপ্লিট করি, তারপর তোমরা নিজেদের মধ্যে যা আর কি আড্ডা করার করো। কিন্তু কথাটা হচ্ছে সেটা নয়, কথাটা ও আমাকে কোয়েশ্চেন করেছেন ছেলেরা কেন এতে বেশি সাফার করে। সেক্ষেত্রে ছেলেদের ডিপ্রেশনটা বেশি আসে, ছেলেরা অফিস ওয়ার্ক বেশি করে, ছেলেরা স্মোকিং বেশি করে, অ্যালকোহল কনজিউম করে বেশি, ঠিক আছে। তাছাড়া ওদের ইকোনমিক হ্যান ত্যান আনুষঙ্গিক প্রেশার, এক কথায় মেন্টাল প্রেশার মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি থাকে, ঠিক আছে। আর প্রেশারে থাকলে তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা বলতে এই রিপ্রোডাকশন সিস্টেমে অর্থাৎ বন্ধ্যাত্বতায় কি কি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে এজুসপার্মিয়া, ঠিক আছে। এ মানে হচ্ছে অ্যাবসেন্ট,
অ্যাবসেন্ট অর্থাৎ অনুপস্থিত, ঠিক আছে, অনুপস্থিত। সেক্ষেত্রে স্পেলিং অনুপস্থিত, অনুপস্থিত, ঠিক আছে। স্পার্ম তার মানে তার সিমেনে অর্থাৎ বীর্যের মধ্যে যদি স্পার্ম নাই থাকে, নাই থাকে, সে বিভিন্ন কারণে হতে পারে। সেক্ষেত্রে কারণ হতে পারে ম্যাচিওর এজ, মানে অনেক বয়স হয়ে যাচ্ছে তাই হতে পারে পুরুষের। তাছাড়া মেন্টাল প্রেশার যদি অত্যাধিক থাকে, অর্থাৎ ডিপ্রেশনের যদি দিকে চলে যায়, ডিপ্রেস থাকে বেশিক্ষণ সময়, ঠিক আছে, অর্থাৎ মনটাকে একদম সবসময় পড়া বেশি করার দরকার নেই, আবার পড়া ছাড়াও বেশি দরকার নেই, মানে মোটামুটি একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, মোটামুটি একটা মানসিক শান্তি বজায় থাকে, এরকম ভাবে হবে। নয়তো ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকার। তো অত কিছু আমি যাব না। নেক্সট হচ্ছে আমি যাচ্ছি, তাহলে খুব বয়স যদি হয়ে যায়, তাহলে যদি তোমার সিমেনের মধ্যে স্পার্মই কম থাকে, তাহলে তাকে আমরা বলবো অ্যাজিওস্পার্মিয়া, অর্থাৎ আমার সিমেনে স্পার্ম অর্থাৎ শুক্রাণু কম নেই, শুক্রাণু অনুপস্থিত, অনুপস্থিত সিমেনে শুক্রাণু। এটাকে আমি জাস্ট এটাকে ট্রান্সলেট করলাম। এবার তোমরা গুছিয়ে লিখবে যে সিমেনের শুক্রাণুর অনুপস্থিত। জাস্ট আমি এটাকে বোঝানোর এক্সাক্ট মানেটাকে লেখার জন্য এরকম স্টেটমেন্টটা লিখলাম। তোমরা এবার সহজে গুছিয়ে লিখবে যে সিমেনে শুক্রাণু অনুপস্থিত। সিমেনটাকে তোমরা বাংলায় লিখতে পারো, সেটা হচ্ছে বীর্যতে। তাহলে একটা গেল। এইবার এমনও তো হতে পারে সবসময় যে একটা রোগী একটা ডিজিজ সাফার করবে তা না, এমনও হতে পারে যে খুব অল্প পরিমাণ আছে, খুব অল্প, কি, ঠিক আছে, লেস, তাকে আমরা বলবো অলিগো। অলি কথার অর্থই হচ্ছে লেস বা কম, অলিগোস্পার্মিয়া, স্পার্মিয়া, ঠিক আছে, অলিগোস্পার্মিয়া অর্থাৎ লেস বা কম স্পার্ম থাকে। যদি দেখা যাচ্ছে সিমেনে কম স্পার্ম থাকছে, শুক্রাণুটা কম হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো অলিগোস্পার্মিয়া। ক্লিয়ার? সেক্ষেত্রে এই অলিগোস্পার্মিয়া যেটা আমি বলতে চলেছি, এটা কিন্তু স্বাভাবিক আমাদের এক একবারে প্রায় 200 থেকে 300 মিলিয়ন পর্যন্ত স্পার্ম রিলিজ হয় এক একটা বারে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি 80 থেকে 100 মিলিয়নও রিলিজ হয়, তাহলেও কিন্তু সেটা কম। 200 মিলিয়ন থেকে 300 মিলিয়ন সিমেনের স্পার্ম থাকে, তাই তার মধ্যে একটা গিয়ে হয়তো ওভামের কাছে পৌঁছায়। আমরা দেখেছি, তাই না? আমরা সেটাই পড়ে এসেছি যে 200 থেকে 300 মিলিয়ন থাকে, তাতে আমরা একটাকে পৌঁছাতে দেখি ওভাম বা ডিম্বাণুর কাছে। সেক্ষেত্রে ও যদি 80 বা 100 মিলিয়নেও পৌঁছায়, তাহলেও কিন্তু সেটা ভীষণ ভীষণ ভীষণভাবে কম। তাই এটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। ক্লিয়ার? তাছাড়াও আরেকটা যেটা সাংঘাতিক হয়, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন, এটা এনসিইআরটির প্রতিটা লাইন বেস করে পড়ানো, এটা কেউ ভুলে যাবে না। এনসিইআরটি লাইন, এনসিইআরটির প্রতিটা টার্ম এখানে বোঝার পর নিজের টেক্সট বই এনসিইআরটি খুলবে, পড়বে, দেখবে আমি যে টার্মগুলো বলছি সেগুলো প্রতিটা স্পষ্ট। হয়তো যেটা বোঝানোর ছলে অনেক কিছু এক্সট্রা ইউজ করছি সেগুলো পাবে না, সেইভাবে পাবে না, কিন্তু যে ইনফরমেশনগুলো আমি লিখছি সেগুলো কিন্তু এনসিইআরটির প্রতিটা লাইন, আর কিছু না। নেক্সট হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল মানে পেনিস যে সোজা শক্ত হয়ে যায়, সেটা যদি নেতিয়ে পড়ে। কেমন? আমি যদি সেটা ছবি আঁকি তাহলে আরো বেশি ভালো বুঝতে সুবিধা হয়। সেটা কি? এই সোজা, এটা 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 এই, বাবা একটু বেশি সাংঘাতিক মুখ দেখাচ্ছে, যাই হোক, যাই কাছে খারাপ আঁকিনি, ঠিক আছে। এই গেল, স্পার্ম রিলিজ হলো, ক্লিয়ার? এটা হচ্ছে নর্মাল, সুস্থ, স্বাভাবিক। কিন্তু যখন ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, তার মানে সেটা নেতিয়ে পড়ছে, সেটা নেতিয়ে পড়ছে, ব্যাস এইরকম নেতিয়ে পড়ছে। তার মানে এক কথায় শক্ত হতে পারে না। আমি যদি খুব ইজি ভাষায় বোঝাই, সেটা হচ্ছে পেনিস শক্ত হতে পারে না,
ঠিক আছে, যেটা বেশিরভাগ সময় আমরা শুনি যে যখন বয়স হয়ে যায় ছেলেদের সেই ক্ষেত্রে তারা এই রোগটাতে ভোগে। তো প্রথমেই আমি বলেছি যে মেলের বন্ধ্যাত্বর কারণ কিন্তু যতই বলুক না কেন স্পাম, আমরা ছেলেরা বাবা হতে পারি শেষ বয়স পর্যন্তই, কিন্তু বেশিরভাগের কিন্তু বয়স হলে এই ধরনের সমস্যাগুলো তারা বেশি ফেস করে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি দেখলাম? মেলে অ্যাজিওস্পার্মিয়া হতে পারে, অলিগোস্পার্মিয়া হতে পারে, আর ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, যে সবকটা আমাদের এনসিইআরটি সিলেবাসের পার্ট এবং এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। এইবার আমি যেটা চলছি, এবার যাব হচ্ছে ফিমেলের কথায়। ফিমেল, এবার ফিমেলটাকে মুছবো আমি, মেলের পোর্শনটাকে এবার মেলটাকে মুছবো, ফিমেলটাকে এবার আমি লিখবো। স্ক্রিনশট নেবে একটা। এইবার আমি যাব হচ্ছে ফিমেল। ঠিক আছে, ফিমেল অর্থাৎ স্ত্রীতে। স্ত্রীতে কি হতে পারে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই হচ্ছে আমার ওভারি। ওভারি আর ইউটেরাস এত এঁকেছি আর এত আঁকতে হবে যে এটা প্রত্যেকের হাতে কলমে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ইউটেরাসের ছবি কি আর ইউটেরাসের ছবি। এই হচ্ছে আমার ওভারি অর্থাৎ ডিম্বাশয়। এই ডিম্বাশয়ে কি রিলিজ হয়? সেকেন্ডারি উসাইড রিলিজ হয়। আমরা পড়েছি সেকেন্ডারি উসাইড রিলিজ হয়। এই সেকেন্ডারি উসাইড দেখা যাচ্ছে রিলিজ হচ্ছে না, সেগুলো ফ্লুইডে ভর্তি হয়ে থাকছে, একদম সেই মুক্তোর দানার মতো ভর্তি হয়ে থাকছে। সেকেন্ডারি উসাইড আর রিলিজই হচ্ছে না, তরল পূর্ণ হয়ে থাকছে। তার মানে সিস্ট তরলে পূর্ণ হয়ে যাচ্ছে, কোনো রকম সেকেন্ডারি উসাইড রিলিজের প্রশ্নই আসছে না। তাহলে এরকম কন্ডিশনকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নামের মধ্যে কি ধরনের কন্ডিশন ওভারিতে হচ্ছে সেটা ক্লিয়ার। পলি মানে অনেকগুলো, সিস্ট এগুলো সবাই সিস্ট ওভারিতে, আর এটা এক ধরনের সিনড্রোম দেখাচ্ছে বা লক্ষণ দেখাচ্ছে। এটা বন্ধ্যত্বতার এখন মেয়েদের মধ্যে, বিশেষ করে ভারতীয়দের মেয়েদের মধ্যে এটার প্রবণতা অনেক বেশি। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব, এইগুলো বেশিরভাগ যে আমাদের এখন আগে বলা হতো যদি বয়স হয়ে যায় তাহলে পলিসিস্টিক ওভারি হতে পারে, কিন্তু এখন ইয়াং মেয়েদের মধ্যে হয়। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল অনেক মেয়েরা এখন স্মোকিংয়ের মধ্যে দিয়ে যায়, অনেকে তাদের লেখাপড়া তাদের কেরিয়ারে প্রেশার নিয়ে ফেলে, আর আমরা বেশিরভাগ জাঙ্ক ফুড খাই, আমাদের হাঁটা চলা এগুলো কমে গেছে। তো যার জন্য আমরা এক্সারসাইজ করি না, নিজের খেয়াল রাখি না। তার জন্য এক কথায় আমি যদি সহজে বোঝাতে চাই, আমাদের লাইফস্টাইল চেঞ্জের কারণে এই ধরনের এখন ইয়াং মেয়েদের মধ্যেও হয়। তাছাড়া আমাদের মেয়েদের বন্ধ্যাত্বতা বা ইনফার্টিলিটির অন্যতম কারণ ওই ছেলেদেরও যা ম্যাচিওর এজ, খুব বেশি যদি বয়স হয়ে যায় তাহলেও মেয়েরা কিন্তু ইনফার্টিলিটিতে ভোগে। তাছাড়া হ্যাঁ, একদম প্রজনন সক্ষম, তাই বলে যে 40 বছরের আগে যদি তার পলিসিস্টিক ওভারি হয়ে যায়, তাহলে বয়স 40 হোক বা 20 যখনই হোক না কেন, পলিসিস্টিক ওভারি হয়ে গেছে মানে তাকে এবার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, তাকে এবার অ্যাসিস্ট করতে হবে। সে সহজে আর তার রিপ্রোডাকশন করাতে পারছে না বা পারবে না। তার জন্যই আমরা প্রথমে লিখে দিয়েছি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, আমাদেরকে অ্যাসিস্ট করে করাতে হবে। ঠিক আছে, সহজে আর হবে না, এবার অ্যাসিস্ট করতে হবে। এইবার বিভিন্ন ধরনের কন্ডিশন হতে আরেক ধরনের কন্ডিশন বা রোগের কথা বলছি, সেটা হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। পেলভিক এরিয়াতে ইনফ্ল্যামেটরি অর্থাৎ ফুলে ফেপে উঠবে এবং সেখানে একটা ডিজিজ তৈরি করবে। তাহলে ডিজিজটা কেমন হতে পারে? ডিজিজটা মেনলি যেটা আমি দেখাতে চলেছি সেটা, এই পাশের বোর্ড ক্লিয়ার, এই পাশটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। সেক্ষেত্রে এই হচ্ছে আমার ইউটেরাস, এই হচ্ছে আমার ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যে এই যে ফ্যালোপিয়ান টিউবকে এত সুন্দর করে আমরা যে বারবার আঁকি, দেখা যাচ্ছে এই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা যদি দীর্ঘদিন ধরে কারো কোনো মেয়ের থাকে, তাহলে এই ফ্যালোপিয়ান টিউবকে ড্যামেজ করে দেয়। পুরো এত সুন্দর একটা ফ্যালোপিয়ান নালী তাতে ড্যামেজ করে দিচ্ছে, দিয়ে এরকম তৈরি করছে। তার মানে দেখা যাচ্ছে যে আমার সেকেন্ডারি উসাইড বেরোচ্ছে,
সেকেন্ডারি ওসাইট বেরোচ্ছে কিন্তু সেটা নালীটা ড্যামেজ হওয়ার জন্য আর ফার্টিলাইজ হতে পারছে না, তাহলে কিন্তু এটাও মেয়েদের ইনফার্টিলিটির অন্যতম কারণ। কি বললাম, এটা কখন হচ্ছে, ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ কখন হচ্ছে, যখন পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজটা অনেক দিন ধরে চলছে বা লেন্দি প্রসেস ধরে এই ডিজিজে কোনো মেয়েরা ভুগছে। ক্লিয়ার? তাহলে এখানে গেল ফ্যালোপিয়ান ডিজিজে। এবার মোটামুটি আমাদের একটা বেসিক আইডিয়া পাওয়া গেল যে ছেলে এবং মেয়েরা কি কি ধরনের ইনফার্টিলিটিতে ভোগে বা কি কি ধরনের সমস্যা হতে পারে। এছাড়া আরো অনেক আছে, এটা হচ্ছে সব থেকে বেসিক নলেজ, এটা সব থেকে এনসিইআরটি ক্লিয়ার করেছে। এইবার আমরা হয়েই যখন গেছি, তুমি যখন আর বন্ধা হয়েই গেছো, এবার তোমাকে আমাদের অ্যাসিস্ট করব, আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স এবার তোমাকে অ্যাসিস্ট করবে। হয়তো একটু ব্যয় সাপেক্ষ, যেহেতু এগুলো ব্যয় সাপেক্ষ, খরচা সাপেক্ষ, তাছাড়া যোগাযোগ ব্যবস্থা, যারা খুব খারাপ এরিয়াতে থাকে, বিভিন্ন কমিউনিটিতে তো জানেই না এই ধরনের যে অ্যাসিস্টিং হয়, তারা বন্ধা মানে বন্ধা, ও তো আর কিছু করা যাবে না, এবার বউ পাল্টে ফেলো। বর পাল্টাতে হয় এটা মানুষের খুব একটা এখনো সেই গ্রামে মানুষের ধারণা নেই। বাচ্চা হচ্ছে না বা সন্তান বা রিপ্রোডাকশন হচ্ছে না মানে বউ পাল্টে ফেলো, তাই না? হয়তো বউ পাল্টে ফেলো, আবার একটা বিয়ে করে ফেলো, এরকম একটা বিষয়। ও সরি, এটা আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি, একবার যদি আমি নিয়ে নিই দেখি। সেক্ষেত্রে আমরা এবার নেক্সট যেটা যাব সেটা হচ্ছে আমরা অ্যাসিস্ট করব। প্রথমে আমরা প্রতিটা টার্ম ফুল ফর্মের মধ্যে থেকে কিন্তু বোর্ডে কোয়েশ্চেন দেয় যে ফুল ফর্ম কি, ফুল ফর্মগুলো বলো। সেক্ষেত্রে কেউ নোট লেখার মধ্যে এখন যাবে না, বোর্ড ওয়ার্ক যা হচ্ছে সেগুলো বোঝো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। পরে যখন আমি ওটা সেন্ড করে দেব, সেগুলোকে খাতায় একটু তুলে নিও, বুঝে নিও। আর তাছাড়া নোট তো আমি আলাদা করে এমসিকিউ তো পাঠাই, বা যে কোয়েশ্চেন বা যে বোর্ড এক্সাম অনুযায়ী যে নোট সেগুলো তো আমি পাঠিয়ে দিই। নেক্সট হচ্ছে, তাহলে আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে আইভিএফ যাব। দেন আমি 3টে করে জিনিস আমি লিখছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইটিতে যাব, আর যেটা যাব হচ্ছে সেটা হচ্ছে জিফটে যাব, জিফট। আচ্ছা, প্রথমে আমি অ্যাসিস্ট করব হচ্ছে ইন ভিভো ফার্টিলাইজেশন। টার্মটা বোঝো, টার্মটা বুঝলে অর্ধেক কাহিনী এখানেই শেষ। বারবার বলি, প্রতিটার নামের পেছনে অনেক মানে থাকে, নামের পেছনেই তার কন্ডিশন সেই লেভেলে চলে। সেক্ষেত্রে নামটা ইন ভিভো ফার্টিলাইজেশন। ইন মানে হচ্ছে ভেতরে, ভিভো কথার অর্থ হচ্ছে গ্লাস বা কাঁচ, গ্লাস বা কাঁচ, ঠিক আছে? তাহলে কাঁচ, এখানে কাঁচ বলতে তোমার তোমার আমার বাড়ির কাঁচের দেওয়ালে ফার্টিলাইজেশন করে দিলাম এরকম নয়। এখানে ইনভো মানে ল্যাবরেটরির মধ্যে, তুমি টেস্ট টিউবের মধ্যে যখন তুমি ফার্টিলাইজ করাচ্ছ, ঠিক আছে? ফার্টিলাইজার মানে আমরা জানি অলরেডি, আমরা যখন 12-এ উঠেছি তখন আমরা ফার্টিলাইজেশন মানে জানি। তবুও আমি মনে করছি তুমি হয়তো তোমরা হয়তো নাও জানতে পারো, তাই আরেকবার রিপিট করছি। স্পার্ম এবং ওভামের মিলন করানোকে বলা হয় ফার্টিলাইজেশন। সেক্ষেত্রে ইন ভিভো ফার্টিলাইজেশন অর্থাৎ কাঁচের মধ্যে যদি তুমি ফার্টিলাইজেশন করাও, অর্থাৎ টেস্ট টিউবের মধ্যে যদি ফার্টিলাইজ করাও, তাহলে তাকে আমরা বলবো আইভিএফ। সেক্ষেত্রে আইভিএফ ইদানিং খুব চলন হয়েছে মার্কেটে বা বিভিন্ন ধরনের নার্সিং হোম। আমার কোর্স কমপ্লিটের পরে যখন আমি নাম করছি না, আমি একটা ইনস্টিটিউশনে যোগদান করি অ্যাজ এ সার্কুলেটরি নার্স। সেক্ষেত্রে সেই সংস্থাটা কিন্তু প্রচুর পরিমাণে এই আইভিএফ ট্রিটমেন্ট করায়, প্রচুর পরিমাণে আইভিএফ ট্রিটমেন্ট করায়, এবং আমি প্রচুর পরিমাণে সাকসেস রেট দেখেছি এতে। অর্থাৎ এখনকার মানুষের যে ধারণা যে আইভিএফ মানে সেটা ভালো না, তাদের সাংস্কৃতিক, তাদের ধার্মিক বিভিন্ন ধরনের একটা ট্যাবু আছে এই নিয়ে। সেক্ষেত্রে এখন চলছে সেই ধারণা যাতে কিছুটা হলেও তাদের পাল্টানো যায়, কিছুটা হলেও যাতে মানুষকে এই দিকে ঝোঁকানো যায় বা এই দিকে আনা যায়। বলো কারো যদি কোনো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি বলা হয়।
আমাদের ভারতে প্রথমে দুর্গাকে প্রডিউস করা হয়েছে, এই মানে উৎপন্ন করা হয়েছিল দুর্গা। তিনি এখন বড় একটা কোম্পানির পুনেতে আছেন, কোম্পানিতে কাজ করেন। এখন তার বয়স কত এক্স্যাক্টলি মনে হয়, আমি যখন লাস্ট ইনফরমেশন পেয়েছিলাম 65 না 67 ছিল। ঠিক আছে, দুর্গা নাম দিয়েছিল দুর্গা, যেহেতু সুভাষ মুখোপাধ্যায় প্রথমে এই আইভিএফটা করান। ঠিক আছে, আমাদের ভারতে সুভাষ মুখোপাধ্যায় এই টেস্ট টিউব বেবির জনক বলা হয় আমাদের ইন্ডিয়াতে। এই নিয়ম, এই আবিষ্কার নিয়ে একটা দ্বন্দ্ব। হ্যাঁ, এবার অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে ইন ভিভো, সে গ্লাসের মধ্যে আমি ফার্টিলাইজ করাবো বা টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজ করাবো। কিভাবে করাবো? সেক্ষেত্রে আমার ছেলেদের ধরো স্পাম সহজেই পাওয়া যায়, কোনো কিছু একটু উত্তেজিত কিছু দেখালেই বা কোনোভাবেই স্পাম রিলিজ করতে বললেই ওদের আর কোনো সেইভাবে আর আগে পিছিয়ে ভাব থাকে না, একদম স্পাম রিলিজ। ঠিক আছে, তো এই নিয়ে আর বলতে হবে স্পাম কী করে রিলিজ করতে হয়, নিশ্চয়ই এটা নিয়ে আর গল্প করতে হবে না। যাই হোক, সেক্ষেত্রে আমি সেটা কালেক্ট করলাম। ঠিক আছে, সেটা আমি কালেক্ট করলাম এবং মেয়েদের ক্ষেত্রে হরমোনস প্রয়োগ করলাম, হরমোন। ঠিক আছে, বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করলাম, হরমোনাল ইঞ্জেকশন দিলাম, কারণ মেয়েদের তো হরমোনটা দরকার। মেয়েদের তো যখন তখন আমাদের ওভাম রিলিজ হয় না, আমাদের ওভ্যুলেশন ডেট থাকে। আমাদের হরমোন, কোন হরমোনের জন্য ওভ্যুলেশন হয় আমরা পড়েছি, কোন হরমোনের জন্য আমাদের ওভ্যুলেশন হয়? ওভ্যুলেশনের জন্য হ্যাঁ, প্রজেস্টেরন আমাদের করে, প্রজেস্টেরনের আমাদের পজিটিভ ফিডব্যাক দেয়। কাকে পজিটিভ ফিডব্যাক দিলে আমাদের ওভ্যুলেশন হয়? ও মেন, হ্যাঁ মানে যাই তাই একটা বললে হলো, পড়াশোনার মধ্যে এসো, আস্তে আস্তে সময় হচ্ছে পড়াশোনার মধ্যে আসার। মিউট করো। সেটা হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন অত্যাধিক পরিমাণ বেড়ে গেলে বা এলএইচ সার্চের জন্য ওভ্যুলেশন হয় 14তম দিনে। মনে পড়ছে এলএইচ সার্চের কথা? যদিও সেটা প্রজেস্টেরনের পজিটিভ ফিডব্যাকের জন্যই হয়েছিল। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করে তবেই কিন্তু ওভামকে রিলিজ করাতে হয়। সেক্ষেত্রে ওভারি থেকে সেকেন্ডারি ওসাইট বলো, সেক্ষেত্রে হরমোন প্রয়োগ করব। হরমোন প্রয়োগ করলে এই হরমোন যখন আমি প্রয়োগ করব, ঠিক আছে, হরমোন প্রয়োগ করার পর আমি ভ্যাজাইনা দিয়ে কাট করে, ঠিক আছে, আমি যদি একটু আঁকি, আমি আরেকটু বড় করে যদি একটু আঁকার চেষ্টা করি, এই হচ্ছে আমার ভ্যাজাইনা। ভ্যাজাইনা দিয়ে কাট করে আমি যদি সাকশন টিউব দিয়ে ওভারি থেকে ওভামকে কালেক্ট করতে পারি। কি আঁকলাম? সাকশন টিউব, ছোট সাকশন টিউব দিয়ে ভ্যাজাইনা থেকে কাট করে ওভারিতে গিয়ে পৌঁছালাম। ওভারিতে গিয়ে পৌঁছে আমি সেকশনের মাধ্যমে আমি ওভামকে আমি সেই টিউবের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে এসে এই গ্লাসের মধ্যে স্পাম দিয়েছিলাম, এখানে আমি ডিম্বাণুকে দিলাম বা ওভামকে দিলাম, ফার্টিলাইজ করবে। তারপর যে প্রসেস আছে সেই প্রসেসে ফার্টিলাইজ করবে, করে এইবার আমি দুটো পদ্ধতিতে আমি এমব্রায়োকে ট্রান্সফার করতে পারি। এমব্রায়ো ট্রান্সফার মানে টেস্ট টিউবের পরিবেশ আর এটার আমাদের ইউটেরাসে যেখানে আমার ফার্টিলাইজ হচ্ছে সেখানকার পরিবেশের কথা বলছো, তাই তো? সেই পরিবেশ ল্যাবে তৈরি করা হয়। সেই পরিবেশ ল্যাবে যদি তৈরি না করার সক্ষম হতাম, তাহলে আমরা ফার্টিলাইজ করতাম কি করি? আমরা তো অলরেডি করি ফার্টিলাইজ। শুধু তাই নয়, আমরা তো এখানে আলাদা আলাদা প্রসেস পড়বো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। বলো কি কোয়েশ্চেন রিপিট করছো, আরেকবার রিপিট করো। ইউটেরাসের কোনো আস্তরণ না, ওর এনভায়রনমেন্ট দরকার। আমার এনভায়রনমেন্ট দরকার। আস্তরণ আমি তো ইমপ্ল্যান্ট করব না। আমার এন্ডোমেট্রিয়ামটা কখন দরকার? যখন আমার ইমপ্ল্যান্টেশন হবে তখন দরকার। তার আগে তো আমার ওর গা দরকার নেই। দরকার আছে? কনসেপ্ট ক্লিয়ার রাখো, একদম নলেজ কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। কি? যখন আমার ইমপ্ল্যান্টেশন হবে, যখন আমার রোপণ হবে, তখনই তো আমার দরকার এর এন্ডোমেট্রিয়াম।
তাছাড়া তো আমার এন্ডোমেট্রিয়াম দরকার না। সেক্ষেত্রে আমি টেস্ট টিউবে তো এন্ডোমেট্রিয়াম পর্যন্ত যাব না, টেস্ট টিউবে জাস্ট আমি ফার্টিলাইজড করব, জাস্ট আমি মিলন করব, মিলন করে আমি জাইগোট গঠন করি বা আমি মরুলা দশায় যাই, গিয়ে আমি এইবার মায়ের ভ্যাজাইনা দিয়ে আমার জরায়ুতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। মানে এমব্রায়ো বা জাইগোটকে ফার্টিলাইজ করার পর ট্রান্সফার করব, ঠিক আছে? সেটা আমি কোথায় করব? আমি সেটা যেখানে যেখানে ট্রান্সফার করব বা ট্রান্সফার প্রসেস অনুযায়ী আমার সেই নাম হতে পারে। কেমন? যদি আমি ইউটেরাসের মধ্যে আমি যদি ট্রান্সফার করি তাহলে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, কি বলবো? ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে আইইউটি করতে পারি, ঠিক আছে? এবার আইইউটি যখন করব তখন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আফটার 8 সেল, মিনিমাম 8টা সেল গঠন হওয়ার পর আমাকে সেটা ট্রান্সফার করতে হবে ইউটেরাসে। কেন? কেন? আমার কিন্তু ব্লাস্টোসিস মানে যে পর্যায়ে গিয়ে আমার ইমপ্লান্টেশন হবে বা রোপণ হবে, আমি কিন্তু সেই পর্যায় পর্যন্ত ওয়েট করতে পারবো না, কারণ তখন আবার অন্য এনভায়রনমেন্ট দরকার, তখন আবার মায়ের যে এন্ডোমেট্রিয়ামে গ্লাইকোজেন সঞ্চয় হয়েছিল সেগুলো দরকার, প্রসেসটা আরো বিভিন্ন জটিলতর হয়ে যাবে তখন, আর আমরা অত দূর যাবো না। সেক্ষেত্রে আমরা কি কোন পর্যন্ত আসলাম? আমরা স্পামকে টেস্ট টিউবে কালেক্ট করেছি, তাছাড়া মাকে বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ করেছি, হরমোন প্রয়োগ করে মার সেকেন্ডারি উসাইড আমি ভ্যাজাইনা কাট করে সাকশন দিয়ে টিউবে বা সিরিঞ্জের মধ্যে কালেক্ট করেছি, করে ফার্টিলাইজ করে আফটার 8 সেল যদি তুমি আইইউটি করো, মানে ইউটেরাইন অর্থাৎ জরায়ুর মধ্যে যদি তুমি ট্রান্সফার করার চেষ্টা করো, যে আমি একদম এত কষ্ট করে যখন আমি করলাম তাহলে আমি জরায়ুতে ট্রান্সফার করব, কারণ জরায়ুতে ট্রান্সফার করলেই তারপরেই আমার ইমপ্ল্যান্ট হবে, রোপণ হয়ে যাবে। আমরা পড়েছি, অলরেডি আমরা পড়ে এসেছি, যারা দেখোনি, বোঝোনি, পড়োনি, আমার মনে হয় দয়া করে আবার পড়া উচিত। সেক্ষেত্রে আমরা যখন ইউটেরাসের মধ্যে আমরা যখন আফটার 8 সেল, মাথায় থাকে যেন এটা কিন্তু ভিভিআই কোয়েশ্চেন আসে, আফটার 8 সেল যখন আমি ট্রান্সফার করব তখন সেটা আমি ইউতে করব, অর্থাৎ ইউটেরাইনে করব, অর্থাৎ জরায়ুতে ট্রান্সফার করব। এনসিআরটিতে এইসব লাইনই লেখা আছে, এখন না বুঝলে এনসিআরটি লাইন কিন্তু বুঝতে পারবে না পরে। সেক্ষেত্রে যখন আমি ইউটেরাসে ট্রান্সফার করছি তখন আমার এটাও এক ধরনের আইভিএফ এর ট্রান্সফার প্রসেস, এটা আইভিএফ এর ট্রান্সফার প্রসেস। আমি কিভাবে আমার এমব্রায়োটাকে ট্রান্সফার করছি, যদি আফটার 8 সেল না করি, আমি বিফোর 8 সেল করি, মানে 8টা সেল হওয়ার আগে যদি আমি ট্রান্সফার করি, বিফোর 8 সেল যদি করি, বিফোর 8 সেল, ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো যেটা সেটা হচ্ছে জিপ্ট, যদিও এখানে লিখে রেখেছিলাম জিপ্ট, হচ্ছে জাইগোট ইন্ট্রা, এক মিনিট, হ্যাঁ হ্যাঁ বল, এতক্ষণ আমি কি বোঝালাম? জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। টেস্ট টিউব মানে এই টেস্ট টিউব মাথায় রাখতে হবে, এই টেস্ট টিউব ল্যাবের মধ্যে থাকা টেস্ট টিউব, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় আর্টিফিশিয়ালি, সেই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করে তবে ওই কাজগুলো করা হয়। সেক্ষেত্রে তোমরা যদি এবার আমাকে বলো যে মায়ের জরায়ুর মধ্যে অর্থাৎ এন্ডোমেট্রিয়াম আমার দরকার, সেই এন্ডোমেট্রিয়ামকে তো আমি পাচ্ছি না, তো এন্ডোমেট্রিয়াম আমার কখন দরকার? আমার তো একটা এনভায়রনমেন্ট দরকার, আমার তো এন্ডোমেট্রিয়াম দরকার না যখন আমি টেস্ট টিউব করছি, কারণ এন্ডোমেট্রিয়াম আমার তখন দরকার যখন আমি ইমপ্ল্যান্ট করব। ইমপ্ল্যান্ট তো আমি মায়ের গর্ভে ন্যাচারালি করব, আমি শুধু এই মাকে বা এই বাবাকে হেল্প করছি, বা বিশেষ করে মায়েদেরকে হেল্প করছি যে তার ওভামটা কোনোভাবে রিলিজ হচ্ছে না, সঠিক সময়ে রিলিজ হচ্ছে না, বা কোনোভাবে হয়তো বাবা দেখা যাচ্ছে স্পাম ঠিকঠাক রিলিজ করতে পারছে না, কোনো একটা সমস্যা মার হোক বা বাবার হোক, কোনো একটা সমস্যা আছে যে তাদের আমাদের ফার্টিলাইজেশন হচ্ছে না, কি হচ্ছে না, জাস্ট ফার্টিলাইজেশন হচ্ছে না, মিলন হচ্ছে না, আমরা বাইরে এনে শুধুমাত্র মিলন করাবো, তাছাড়া আর কিছু না, বাদ বাকি ন্যাচারাল প্রসেসেই হতে দেব,
কেমন করে হতে দেব? আমরা বাইরে টেস্ট টিউবের মধ্যে শুধু ফার্টিলাইজ করাবো। এইবার ওদের প্রশ্ন হচ্ছে যে এই টেস্ট টিউবের মধ্যে যে পরিবেশ, সেটা তো আমার মায়ের ইউটেরাসের মধ্যে যে পরিবেশ বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে ম্যাচ হচ্ছে না। সেই পরিবেশ ক্রিয়েট করা হয়, সেই পরিবেশটাকে ক্রিয়েট করা হয়। বলো। তাতে কিছু আসা যায় না। সেই এনভায়রনমেন্ট, শুধু আমার এনভায়রনমেন্ট, আমার গা কখন দরকার হচ্ছে, আমি বারবার রিপিট করছি, গাটা আমার কখন দরকার হচ্ছে, কখন দরকার হচ্ছে। ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন, তা আমি ইমপ্ল্যান্টেশন মায়ের জরায়ুতে আপনা আপনি ন্যাচারাল হতে দেবো, ন্যাচারালি হতে দেবো, তাহলে তো আমার টেস্ট টিউবের গা দরকার নেই। গা দরকার দরকার নেই, আমার শুধু এনভায়রনমেন্টটা দরকার। সেই এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করে নেব, সেই এনভায়রনমেন্টটা ল্যাবে ক্রিয়েট করা হবে। এবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে আমার ইমপ্ল্যান্টেশনের সময় আমার ইউটেরাসের গাটা দরকার, সেটা তো আমি ন্যাচারালি, আমি যখনই ট্রান্সফার করব তারপরে ও আস্তে আস্তে ন্যাচারালি ও সেটাকে এনগালভ করে নেবে বা সেটাকে ও ইমপ্ল্যান্ট করে নেবে। তা আমার তো তখন আমার টেস্ট টিউব দরকার নেই। আমার টেস্ট টিউবের মধ্যে শুধু ফার্টিলাইজ, শুধু ফার্টিলাইজটুকু করা করিয়ে আমি ওয়েট করব। যদি আমি আফটার 8 সেল করি তাহলে সেটা আইইউটিকে আইইউটি বলবো, বা যদি আমি 8টা সেল হওয়ার আগে ট্রান্সফার করি তাহলে আমরা তাকে ফ্যালোপিয়ানে ট্রান্সফার করব। যদি 8টা সেল হওয়ার আগে ট্রান্সফার করে দিই ওই টেস্ট টিউব থেকে তুলে, তাহলে আমি এই নালীর মধ্যে, ফ্যালোপিয়ান নালীর মধ্যে ট্রান্সফার করব। ঠিক আছে, বড় একটা, আমার লাল কালি দিয়ে, আমি জানি না এটা দেখা যাবে কিনা, সেই ক্ষেত্রে বড় একটা নেব, নিয়ে আমি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রান্সফার করে দেব। আর যদি আমি দেখি যে আমি 8টা সেলের পরে করছি, আফটার 8 সেল করছি, তাহলে আমি ইউটেরাসে ট্রান্সফার করে দেব। হয়ে গেল, এটা একটা ট্রান্সফার প্রসেস। কি বললাম আরেকবার 1 মিনিটের জন্য সামারি করি। আমি ফার্টিলাইজ করালাম টেস্ট টিউবে, টেস্ট টিউব থেকে ফার্টিলাইজ করিয়ে যদি আমি 8টা সেল হওয়ার পরে ট্রান্সফার করি তাহলে আমি ইউটেরাসে দিলে বা জরায়ুর ভেতরে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি 8টা সেল হওয়ার আগে ট্রান্সফার করে দিই তাহলে আমাকে কিন্তু ফ্যালোপিয়ান টিউবে দিতে হচ্ছে। ফ্যালোপিয়ান টিউবে, ফ্যালোপিয়ান টিউবে দিলে ও সেটাকে আরেকটু সেল ডিভিশন করে ইমপ্ল্যান্ট করে নেবে, ও ন্যাচারালি করবে, আমাকে কিছু করতে হবে না। বোঝা যাচ্ছে? তাহলে তাহলে আমি জিপ্ট বোঝালাম, আইভিএফ বোঝালাম, আইইউটি বোঝালাম। এবার সেটা এই সব কিছুই কিন্তু এক ধরনের এমব্রায়ো ট্রান্সফার, যদিও এটা এমব্রায়োর মধ্যে পড়ে না, কিন্তু এগুলোকে সবকিছুই প্রায় কম বেশি এমব্রায়ো ট্রান্সফারের মধ্যেই ফেলা হয়। এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ ট্রান্সফার, এমব্রায়ো ট্রান্সফার। ক্লিয়ার? আমি কি এই পর্যন্ত বোঝাতে পেরেছি? যদি কারোর ডাউট থাকে বলতে পারো, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে দেখে বল। ডাউট, কোনো কোয়েশ্চেন? যদিও আমি ডাউট ক্লিয়ারিং পরে আবার করে নেব, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর কোনো ডাউট নেই? ওকে, আমি মনে করছি তাহলে কারোর কোনো ডাউট নেই। তাহলে এই গেল। এইবার আমি যেটা যাব সেটা হচ্ছে মেলের কিছু প্রবলেম থাকতে পারে, এটা তো, তাহলে এটা একটু স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি, আমি পরে তোমাদেরকে সেন্ড করে দেব। এইবার আমি যেটা যাব নেক্সট হচ্ছে বাদ বাকি কি সব বোঝা গেছে? ভালো করে একটু বুঝতে হবে, মন থেকে যদি কেউ একটু বুঝতে পারে তাহলে দেখবা পড়াটা কত ইজি মনে হচ্ছে। আর নয়তো যদি মুখস্থ বিদ্যা চালানোর চেষ্টা করো তাহলে পড়াশোনা ভীষণ টাফ মনে হবে। যাই হোক, এইবার হচ্ছে এআই। এআই মানে কি? এআই মানে কি বলছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্ধেক ঠিক বলেছেন আর অর্ধেক ভুল। ঠিক আছে, artificial insemination, artificial insemination, artificial insemination, artificial insemination মানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমি যখন বুঝবো তখন হচ্ছে আমাকে একটা ইউটেরাস আঁকতে হবে, ইউটেরাসে আঁকার পর একটা ভ্যাজাইনাকে আঁকতে হবে। ক্লিয়ার? ভ্যাজাইনা আঁকলাম,
দেন আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে আমার কোনো কারণে ইরেকটাইল ডিসফাংশন আছে, ঠিক আছে, আমি প্রপারলি দেখা যাচ্ছে প্রপারলি আমি ইনসেমিনেশন করতে পারি না, হয়েছে শক্ত হয় না, শক্ত পেনিস শক্ত হওয়ার কোনো প্রশ্ন আসছে না, কারণ সমস্যা আছে, বা কোনো কারণে আমি প্রপার জায়গাতে ইনসেমিনেশন করতে পারি না, বাংলাতে যাকে বলে আমি সঠিক জায়গাতে বীর্যপাত করতে পারি না। কিন্তু আমার বাবা হওয়ার তো প্রবল ইচ্ছা, আমার সামান্য এইটুখানি ভুলের জন্য আমাকে শাস্তি দেবে? চলো তাকে অ্যাসিস্ট করা যাক। কিভাবে অ্যাসিস্ট করব? তার স্পামগুলোকে কালেক্ট করব, স্পাম কালেক্ট করব, স্পাম যখন আমি কালেক্ট করব তাহলে সেটাকে একটা সিরিঞ্জের মধ্যে নেব, ঠিক আছে, সিরিঞ্জের মধ্যে নিলাম, সিরিঞ্জে কালেক্ট করলাম, কালেক্ট করে আমি সেটা ভ্যাজাইনাতে দিতে পারি, ভ্যাজাইনার মুখেও দিতে পারি, কারণ আমার তো আর কোনো প্রবলেম নেই, আমি শুধু ইনসেমিনেশন করতে পারি না, তাই না? আমার তো আর কোনো সমস্যা নেই, আমার আমার রিলিজ হয়, আমার সব গঠন ঠিক আছে, মোটালিটি ঠিক আছে, আমার স্ত্রীর দেখা যাচ্ছে ওভাম রিলিজও ঠিকঠাক হচ্ছে, শুধু আমি ইনসেমিনেশন করতে পারি না, এটাই তো প্রবলেম। যতটুকু প্রবলেম ততটুকুতে হেল্প করো, এক্সট্রা কোনো কিছু হেল্পের দরকার। হ্যাঁ কি বলবো? বীর্যপাত, বীর্যপাত এই হচ্ছে আমার, এখানেই আঁকি, না এখানে একটু আলাদা করে আঁকি, কালি এবার সেক্ষেত্রে এই পেনিস আফটার এক্সাইটমেন্ট এই আমার রিলিজ হতে পারে ভ্যাজাইনাতে, আর যদি একটু উপরে দাও তাহলে ইউটেরাসে, নর্মালি এটা হয় আর কি। বলছো তুমি আমাকে, আমাকে ইউভি কিছু একটা কোয়েশ্চেন করলো, রিপিট করো। সিরিঞ্জ, সিরিঞ্জে কালেক্ট করব, সিরিঞ্জে একদম স্টেরাইল সিরিঞ্জে কালেক্ট করব, কালেক্ট করার পর আমি সেটাকে জাস্ট পুশ করে দেব, ঠিক আছে, সঠিক সময় আমার জানতে হবে আমার স্ত্রীর ওভলিউশন ডেট কবে বা ওভলিউশন কেমন সময় হচ্ছে, সেই সময় আমি কালেক্ট করব, কালেক্ট করে জাস্ট মানে অবশ্যই চিকিৎসকের পরামর্শে সব কিছু তত্ত্বাবধানে নেব, কালেক্ট করব, নিয়ে জাস্ট তুমি যদি মনে করো ভ্যাজাইনাতে দিতে পারবে, তোমার পর্যাপ্ত কাউন্ট আছে 200 থেকে 300 মিলিয়ন এক একবারে তোমার স্পাম রিলিজ হচ্ছে, তার মানে পর্যাপ্ত আছে, আমি ন্যাচারাল, তাহলে তুমি এখানে দিতে পারো। আর যদি মনে করো না আমি আরেকটু এগিয়ে দেব, আমার একটু কম আছে, কাউন্টেও একটু কম আছে, মানে অলিগোস্পার্মিয়া আছে, অলিগোস্পার্মিয়া থাকলে তার ক্ষেত্রে ভীষণ মুশকিল, ঝামেলাগুলো আরো বেশি হবে, কিন্তু দেখা যাচ্ছে একটু কম আছে, তাহলে আমি যদি আরেকটু এগিয়ে আমি যদি এইখানে দিই, এই জায়গাটাতে ভ্যাজাইনা পেরিয়ে আমি যদি একটু ইউটেরাসে দিই, তাহলে সেখান থেকে সহজে আমার ফ্যালোপিয়ানে চলে যাবে, সহজে ফ্যালোপিয়ান এড়িয়ে চলে যাবে, ব্যাস। আমার যেখানে যেখানে আমার প্রবলেম থাকবে মেল বা ফিমেলে, আমি শুধু সেই জটটুকু ছাড়িয়ে দেবো, বাদ বাকি ন্যাচারালি হতে দেবো, বারবার বলছি ন্যাচারাল। বলো। অলিগিউরিয়া, অলিগোস্পার্মিয়া সেটা কাউন্ট করতে হয়, সেগুলো সেগুলো এক্সপেরিমেন্ট, রক্ত যেমন ব্লাড টেস্ট করতে হয় আমার কি কি সমস্যা আছে যেগুলো বোঝার জন্য, ওগুলোর জন্য আলাদা করে টেস্ট করতে হয়, ওগুলোর জন্য কাউন্টে বোঝা যায়, ওর জন্য আলাদা আমাদের প্রোগ্রাম সেট করা আছে, মানে টেস্টিং ব্যবস্থা আছে, টেস্ট ব্যবস্থা আছে, ক্লিয়ার? তাহলে আমি এখনো পর্যন্ত বোঝাতে পেরেছি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলতে কি বোঝায়, আর এর তো মনে হয় মানে রাজনীতি করে করে চোখ বসে গেছে, হ্যাঁ, সৌরিকচন্দ্রের রাজনীতি করে করে চোখ বসে গেছে, রাজনীতি থেকে বেরিয়ে এবার একটু পড়ায় ঢোকো, অনেক রাজনীতি হয়েছে, পড়াশুনো করে কেরিয়ার করো, তারপরে রাজনীতি, রাজনীতিতে কেরিয়ার বানানো ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু পড়াশোনাটাকে বজায় রেখে, ঠিক আছে, যাই হোক, সেক্ষেত্রে এটা গেল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এইবার আমি কি বললাম, ইনসেমিনেশন যদি আমার ভ্যাজাইনাতে হয়, ভ্যাজাইনা পর্যন্ত দিলেই আমার কাজ মিটে যায়, খুব ভালো,
আর যদি মনে করো না ভাজায় না, আমি ইউটেরাসে মানে ইউটেরাইনে দেবো, ইউটেরাসে দেবো, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে আমার ইন্টা ইউটেরাইন ইনসেমিনেশন। তখন তাকে আমরা যদি এখানে দিই তখন তাকে আমরা বলবো ইন্টা ইউটেরাইন ইনসেমিনেশন, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস গুলিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আইইউটি আর হচ্ছে আইইউআই। ঠিক আছে, এই দুটো টার্ম গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, টার্ম দুটো আমি আবার রিপিট করছি। ইন্টা ইউটেরাইন ট্রান্সফার, তার মানে সেটা এমব্রায়ো ট্রান্সফারের কথা বলছে, কিন্তু ইন্টা ইউটেরাইন ইনসেমিনেশন তার মানে সেটা স্পামকে ট্রান্সফার করার কথা বলছে, আর কিছু না। একটা স্পাম ট্রান্সফার আর একটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখনো পর্যন্ত? ডাউট নেই কোনো বুঝতে? সিমেন্ট ট্রান্সফার করছি আমি ইউটেরাসে। একটা হচ্ছে এমব্রায়ো করে, বাইরে থেকে এমব্রায়ো করে ট্রান্সফার করছি, বা গঠন করে ফার্টিলাইজ করার পরে ট্রান্সফার করছি। আর একটাতে কি করছি? আর একটাতে ডাইরেক্ট আমি স্পামই ট্রান্সফার করে দিচ্ছি, বা স্পামই আমি দিয়ে দিচ্ছি। বাস এইটুখানি পার্থক্য, গুলিয়ে না যায়। বলো। মেইনলি এখনো, হ্যাঁ, এবার সেক্ষেত্রে বেশিরভাগটা আইভিএফ মহিলাদের কারণেই করা হয়, এবার ছেলেদের কারণেও করা হতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে মহিলারা যে ইনফার্টিলিটিতে যখন ভোগে তখনই এর সাহায্যটা মেনলি না হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের কারণ হিসাবেই বেশি নেওয়া হয়। ঠিক আছে, গুছিয়ে বলে দিলাম, দুবার তিনবার রিপিট করে দিলাম। এইবার আমরা যেটা যাব সেটা হচ্ছে আর একটা জিনিস, এটা হয়ে গেছে, ফুল ফর্মগুলো মোটামুটি আমার হয়ে গেছে। তাহলে আমার এবার একটা আছে যেটা হচ্ছে গিফট দেব। গিফট বেশিরভাগ কারা নিতে পছন্দ করে, ছেলেরা না মেয়েরা? বলো তো কারা নিতে পছন্দ করে গিফট? কারা নিতে পছন্দ বলছে? মেয়েরা ঠিকই, মেয়েরা বেশি গিফট পছন্দ করে, সেটা তুমি যাই দাও না কেন। তাহলে আমি একটুখানি মুছে দিই, হালকা করে একটু মুছে করি। একটা স্ক্রিনশট নেবে না? আমি নেব? যদি বলো আমাকে নিতে, আমাকে একটু ওয়েট করতে হবে। তাহলে নিয়ে নিচ্ছ? কে নিচ্ছ? ওকে, তাহলে আমি মুছে দিলাম, আমি কিন্তু নিলাম না এটা। এইবার লাস্ট যেটা আমরা করব সেটা হচ্ছে গিফট। ঠিক আছে, 9:30 বাজে, একটু সময় লাগবে আজকে বেশি সময় না, এটা হচ্ছে মেন অনেকটা বড়, বেশি বোঝানোর জায়গা। তাছাড়া এসটিডি বোঝাতে হবে না, এসটিডি একটু বোঝাতে হবে কিন্তু বেশি বোঝাতে হবে না। তো সেই ক্ষেত্রে এবার আমরা চলেছি লাস্ট যেটা আমাদের সিলেবাসের এই ইনফার্টিলিটিতে আছে, সেটা হচ্ছে জিআইএফটি, গিফট। গিফটের ফুল ফর্ম হচ্ছে গ্যামেট, একদম গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। ভেরি গুড। ঠিক আছে, এবার গিফট কারা পছন্দ করে? মেয়েরা পছন্দ করে। সেক্ষেত্রে ধরো একটা মেয়ে, সে গ্যামেট প্রডিউস করতে পারছে না বা ওভাম প্রডিউস করতে পারছে না, আমি আরেকটা মেয়ের কাছ থেকে গিফট নেব। কেমন গিফট? আমি আর মেয়ে আঁকছি না, পুঁটি পাটা আঁকছি না, পুঁটি পাটা না এঁকে ডাইরেক্ট পুঁটির ইউটেরাসকে আঁকছি এবং আমি ওর ওভারিকে আঁকছি। এবার ওভারি এ ওসাইট, সেকেন্ডারি ওসাইট বা ওভাম তৈরি করতে সক্ষম। ঠিক আছে, এ গিফট করছে যে গ্যামেট বা ওসাইটকে রিলিজ করতে পারছে না, বা সেকেন্ডারি ওসাইটকে রিলিজ করতে পারছে না। খুব ভালো কথা, আমি আর একটা সেকেন্ড মহিলার আঁকলাম। সেক্ষেত্রে আমি যখন আর একটা সেকেন্ড মহিলার ক্ষেত্রে আঁকলাম, এই সেকেন্ডারি
উসাইডটা আমি ডাইরেক্ট আমি কোথায় দেব? ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করাবো। ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করাবো, আর ওই পথে আমার যদি স্পাম আসে সঠিক সময়ে, তাহলে হয়ে গেল ফার্টিলাইজ। আমি শুধু গ্যামেটটা নেব, গ্যামেটটা ট্রান্সফার করব, আর কিছু না। গ্যামেটটা কোথায় পাবো? একটা সুস্থ স্বাভাবিক মহিলা থেকে নিয়ে নেব, হয়ে গেল গিফট। ক্লিয়ার? চন্দ্র ক্লিয়ার? আমি বলো। হ্যাঁ, কটা মানে কোনটা? কত? কোনটা? এইটা এইটা এইটা? ও আচ্ছা আচ্ছা, কত কত? ও আচ্ছা আচ্ছা, কত হলো আমি বলে দিচ্ছি। আমি এটা বুঝে নাও, তারপরে আমি একেবারে আমি বলে দিচ্ছি কি কি আমি বোঝালাম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে মিউট করো একটু। কি বলছি? গিফট শুধু গ্যামেটটা নেব। ধরো আমার কথা, আমি গ্যামেট প্রডিউস করতে পারছি না, আমি সেকেন্ডারি উসাইড বা আমি ওভাম রিলিজ করতে পারছি না, আমার কোনো একটা প্রবলেম আছে, আমার পলিসিস্টিক আছে, এটা আছে সেটা আছে, কোনো একটা প্রবলেম আছে, তাই আমি পারছি না। সেক্ষেত্রে আমার আর কোনো কিন্তু প্রবলেম নেই। আমি যদি গ্যামেটটা কারোর কাছ থেকে পেয়ে যাই, তাহলে আমি ফার্টিলাইজও করতে পারি, আমি ইমপ্ল্যান্টও করতে পারি, আমি মা হতে পারি, আমার সব কিছু, আমার সব ক্ষমতা আছে। শুধুমাত্র আমি ওভামটাই প্রডিউস করতে পারছি না। সেক্ষেত্রে আমি কারোর কাছে চাইবো আমাকে একটু দাও, আমার এটাই শুধু অক্ষমতা। তা আমি কার কাছে চাইবো? আমি যে সুস্থ স্বাভাবিক ওভাম প্রডিউস করতে পারে, গ্যামেট প্রডিউস করতে পারে, আমি তার কাছে চাইবো। ব্যাস, আমি সুস্থ স্বাভাবিক এক মহিলার কাছ থেকে নিয়ে নিলাম গ্যামেট, নিয়ে আমি আমার শরীরে প্রবেশ করালাম, তারপরে ন্যাচারালি। এবার প্রবেশ কোথায়? গ্যামেটটাকে কোথায় দেবো? গ্যামেটটাকে আমি নিশ্চয়ই আবার ওভারির মধ্যে ঢুকিয়ে দেবো না। বের করেছি যখন ওভারি থেকে, তাহলে আমি ফ্যালোপিয়ান টিউবে দিয়ে দেবো। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে দিয়ে দিলে এখান থেকে স্পাম গেলে অটোমেটিক্যালি সে ফার্টিলাইজড করবে, এবার যা যা করার সব করে ফেলবে ও যা যা স্টেপ অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সেম একদম গুড গুড কোয়েশ্চেন। একদম জেনেটিক্যালি হবে এরকম। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি নিজের কারোর কাছ থেকে নেওয়া যায়, নিজের সমকক্ষ বা নিজের জিনগতভাবে মিল থাকে, যদি তুমি চাও, আর যদি না চাও কোনো ব্যাপার নেই। আমি তো একটা সন্তান দরকার, আমার তো এরকম কোনো ব্যাপার নেই। এবার যদি মনে হয় কারোর যে দরকার, তো হতে পারে। হ্যাঁ, নিজের অবশ্যই অবশ্যই এরকম হওয়া দরকার, কিন্তু সেক্ষেত্রে আমার অক্ষমতা, আমি কি করব? সেক্ষেত্রে কিন্তু আমার মা হতে হবে। সেক্ষেত্রে আমার সন্তান আমি ধারণ করছি, এটাই আমার আনন্দ, এটাই আমার আনন্দিত হওয়ার জায়গা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে এবার গিফট গেল। গিফট হচ্ছে গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। তার মানে গ্যামেটকে আমি ফ্যালোপিয়ানে ট্রান্সফার করব, সেটাই হচ্ছে গিফট। সেক্ষেত্রে গ্যামেট কোথায় পাবো? একটা সুস্থ স্বাভাবিক মহিলা যে গ্যামেট প্রডিউস করতে পারে, ওভামকে ঠিকঠাক প্রডিউস করতে পারে, তার থেকে নিয়ে নেব, হয়ে গেল গিফট। এবার আমাকে লাস্ট কি একটা কোয়েশ্চেন করছিল বলো, ওটাও অ্যান্সার করে দিই। ওকে, যদি না থাকে তাহলে চলো। এইবার আমাকেও কোয়েশ্চেন করছিল আমরা কতগুলো জিনিস তাহলে পড়লাম। আমরা তাহলে একবার আমরা লিখে নিই তাহলে আমরা কি কি পড়লাম। সেটা হচ্ছে আমরা পড়লাম আইভিএফ পড়লাম, আমরা পড়লাম হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার, আমরা পড়লাম হচ্ছে জিফট, আমরা আর কি কি বললাম জিফটের পরে? আর আই ইউটি, একদম পরপর বলো, যেমন পরপর বুঝিয়েছে তেমন বলো, আমি সেভাবে আমার লেখা আছে। আইভিএফ, এনভার্টার, জিফট, আইইউটি, এআই, আর কি বললাম? আই ইউ আই ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশনকে বললাম, তারপর হচ্ছে গিফট বললাম, জিআই এফটি গিফটকে বললাম, তাই তো। এইবার যেটা আর কিছু আছে, হ্যাঁ আরেকটা আছে, এটা খুব ব্যয় সাপেক্ষ, সেটা হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পাম, ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পাম, প্লাজমিক স্পাম ফার্টিলাইজেশনে করব। দেখো তো এর ফুল ফর্মটা। বলো।
এবার আমি যেটা বলতে চাইছি বা ফুল ফর্মটা আগে আমি জানি, ইন্ট্রা, আগে ফুল ফর্মটা লিখি, সবকিছু ফুল ফর্ম লিখলাম, একে আর বাদ দিই কেন, কালি খতম, টাটা বাই বাই হয়ে যাচ্ছে সব। এটা কি পাবো, এতে কি, হ্যাঁ পাবো, ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম কি স্পার্ম, হ্যাঁ ওকে, বাহ ভেরি গুড, দেখে দেখে তাও একটুখানি ঠিকঠাক বলেছে। যাই হোক, এইবার কথাটা হচ্ছে আমরা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এটা কিন্তু আমরা যখন তখন যাত্রা করতে পারি না, এটা কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ একটা জিনিস, ঠিক আছে। এটা যখন তখন আমি চাইলাম আইভিএফ এর মতো, কিন্তু এটাকে এত সহজ হবে না। যতগুলো প্রসেস এখানে আমি লিখেছি, সব থেকে দামি প্রসেস হচ্ছে আইসিএসআই, ঠিক আছে। এটা মেনলি করা হয় খুব বয়স হয়ে গেছে, ওল্ডার, খুব বয়স্ক যারা, যারা স্পার্ম ম্যাচিওর, মানে স্পার্ম বা শুক্রাণু, শুক্রাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা হারায়, ঠিক আছে। তার মানে কি হলো, খুব বয়স্ক হয়ে গেছে, তার স্পার্ম বা তার শুক্রাণু আর ফার্টিলাইজ করতে সক্ষম হচ্ছে না। বুঝতে পারছো কোন লেভেলের একটা প্রবলেম, বা কোন কতটা একটা ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল একটা পদ্ধতি হতে পারে। সেক্ষেত্রে সবাই কিন্তু এটা বেয়ার করতে পারে না। হ্যাঁ, বাকিগুলো পয়সা লাগে, বাকিগুলোতে পয়সা লাগে, কিন্তু এটাতে অনেক বেশি পয়সা লাগে, ঠিক আছে। কারণ কি, এতে শুধু নাও হরমোন ইনজেকশন দাও, এটা ওটা ট্রান্সফার করে মিটে গেল, কিন্তু এটা সাইটোপ্লাজমিক লেভেলে এই রিয়াকশনটা ঘটাতে হচ্ছে, এটা আরো বেশি সাংঘাতিক, আরো বেশি মানে দক্ষ চিকিৎসক, দক্ষ, মানে ল্যাবটা অনেক মানে হাই টেকনোলজি হতে হবে, তবে এটা সম্ভব। কি হয়, খুব বয়স হয়ে গেছে, তার শুক্রাণু আর নিষিক্তকরণ করতে পারছে না, তার মানে জোনা পেলুসিডা ভেদ করে, করোনা রেডিয়াটা ভেদ করে শুক্রাণুর যে নিউক্লিয়াস, সেটা স্পার্মের, এই ওভামের নিউক্লিয়াসের সাথে মিলিত হতে পারছে না, সেই ক্ষমতাও নেই, সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে। যখন হারিয়ে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ ওইটাও হয়, এটা আগে শোনো, এটা আরো বেশি ভালো ইন্টারেস্টিং কাহিনী। সেক্ষেত্রে এইবার যখন এটাকে লিখে রাখো, ওটাও লিখে রাখো, সঙ্গে এটাকে আলাদা করে লিখে, মানে এটাকে মেইন পয়েন্ট হিসাবে লিখে রাখো। সেটা হচ্ছে এই শুক্রাণুকে এইবার কি করব, এই হচ্ছে আমি শুক্রাণুকে নিলাম, শুক্রাণুকে নেওয়ার পর এই হচ্ছে আমি ডিম্বাণুকে নিলাম, ডিম্বাণুকে, তার মানে এইখানে এই হচ্ছে আমার ডিম্বাণু, আমি যদি একটু আলাদা করে আঁকি, এই হচ্ছে আমার ডিম্বাণু, এর মধ্যে শুক্রাণুর নিউক্লিয়াসটা এখানে নিয়ে এসে ফার্টিলাইজ করিয়ে জাইগোট গঠন করতে হবে। তার মানে বুঝতে পারছো, সাইটোপ্লাজমার মধ্যে স্পার্মকে আমি নিউক্লিয়াসটাকে মিট করিয়ে দেব, মানে ডাইরেক্ট নিউক্লিয়াসটাকে মিট করিয়ে দেব, বোঝা গেছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো যে আর্টিফিশিয়াল, সরি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক, প্লাজমিক স্পেলিং সেই ভুল লিখেছি, প্লাজমিক স্পার্ম ইনজেকশন করব। তার মানে এই হচ্ছে আমার ডিম্বাণু, একে কিন্তু আর আলাদা করে করোনা রেডিয়েটা গ্রানুলোসার যে সেলগুলো আমি এঁকেছিলাম সেগুলো রাখছি না, শুধু এখানে আমি এটা হচ্ছে আমার শুক্রাণু, এই যে শুক্রাণু, এই হচ্ছে নিউক্লিয়াস, এটাকে ডিম্বাণু নিউক্লিয়াস সাথে মিলিত করিয়ে আমি একটা জাইগোট গঠন করি। তাহলে সাইটোপ্লাজম, বলো, ডিম্বাণু সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস, শুক্রাণু নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমকে দিয়ে করা হচ্ছে, বলো মল্লিক, কি মল্লিক তো টাইটেল, বলো কিছু বলবা।
আচ্ছা নেক্সট, তাহলে এটা হচ্ছে আমার, ওহো বলুন স্যার কি প্রবলেম আছে? সেক্ষেত্রে এটাকে বলা হয় ইন্টারসাইটোপ্লাজমিক ইনজেকশন। এটা ব্যাপক ব্যয় সাপেক্ষ, এটা কিন্তু যার তার করা যায় না। এটা বেশিরভাগ সময় যারা ওল্ড, খুব বয়স হয়ে যাচ্ছে কিন্তু তারা বাবা হতে চায়, তারা যারা বেয়ার করতে পারে এই ক্ষমতাটা, যে পয়সা করি যাদের আছে কিন্তু বয়স হয়ে গেছে আমার বাবা হতে ইচ্ছা করছে, তাহলে তাদের জন্য এই একটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি আছে, করতে পারে যদি তাদের পকেটে পয়সা থাকে। পয়সা ফেকো তামাশা দেখো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমার সবকটা মোটামুটি হয়ে গেল। এইবার আমি, হ্যাঁ বলো, এটা আমি ডাইরেক্ট 40 হতে হবে এর কোনো মানে নেই। লোকে 55-60 বছর বয়সেও মা হয়েছে, 65 বছরেও মা হওয়ার লাস্ট খবর পাওয়া গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে ওটা রেয়ার কেস, ওটা বিরল কেস, ওটা খুব কম হয়, ঠিক আছে? যখন 40 বছরেই বয়সটা এখানে ফ্যাক্টর না, এখানে সাইকেলটা ফ্যাক্টর। যতদিন সে সাইকেল তার বডিতে হবে, যতদিন তার ওভলিউশন হবে, সে মা হতে সক্ষম, ঠিক আছে? ওভলিউশন যদি নাও হয়, যদি তার সাইকেল ঠিকঠাক চলে, তাহলে যদি তার ইউটেরাসে অন্য সব ঠিক সিস্টেম ঠিক থাকে, তাহলে আমরা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির সাহায্য নিয়ে নিতে পারি, তাই না? সেক্ষেত্রে এখানে বয়সটা ম্যাটার করে না, এখানে ম্যাটার করে তার সাইকেল, তার ওভলিউশন, তার কি কি প্রবলেম আছে কিনা, সেই আদার্স জিনিসগুলো, ঠিক আছে? দেখা যাচ্ছে যে সে এখনো পর্যন্ত 65, আমি জানি না এরপরে আপডেট হয়েছে কিনা, 65 বছরেও আমি মা হতে দেখেছি। আর আমি যখন হসপিটাল ডিউটি দিয়েছি তখন তো আমি লাস্ট আমি নিজে হাতে যে মায়ের 17তম বাচ্চাকে ডেলিভারি করেছি, 17তম বাচ্চা, সেই মা বয়স হচ্ছে মনে হয় সম্ভবত, আমি যদি খুব ভুলে না যাই তাহলে 48। না বাবা খুঁজতে হবে না, যতটুকু বলেছি ততটুকু এ নাও। এখনো কিন্তু এইসব শুরু করেছিস, এখন এইসব করিস না, ক্লাসের মধ্যে এখন অনেক কিছু বাকি আছে তারপর, ঠিক আছে? তাহলে আমরা একটা চ্যাপ্টার এখানে ক্লোজ করলাম, ইনফার্টিলিটি ক্লোজ। এইবার আমরা নেক্সট যে চ্যাপ্টারটা পড়তে, এই নেক্সট চ্যাপ্টার না, নেক্সট যে টপিকটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ওকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ খুব অল্প কথায় বলে দেব, একটা লিস্ট আমি দিয়ে দেব, ওটাকে একটু মুখস্থ করতে পারলে ভালো হয়। তো হ্যাঁ 17তম, তার মধ্যে সবাই বেঁচে নেই, ঠিক আছে? বাবাটাকে শুনতে হয় না। আগের কালে মায়েদের হতো এরকম, ঠিক আছে, 17তম 19তম, কিন্তু এখন সেটা অনেক কমে গেছে। এখন এখন সরকারের সচেতনতা যেটা বাড়িয়ে দিয়েছে প্রোগ্রামগুলোর জন্য অনেকটা কমে গেছে, কিন্তু কোনো কোনো মা যাদের খুব গ্রাম্য পরিবেশ, নর্মালি হয়েছে সিজার। 17তম বাচ্চা, প্রথম বাচ্চা বা দ্বিতীয় বাচ্চা যাদের নর্মাল হয়ে যায়, যদি কোনো ন্যাচারাল সমস্যা না থাকে, যদি কোনো সমস্যা মায়ের না থাকে, তাহলে ওসব যে প্রথমবার আমি এই গল্পগুলোর মধ্যে যেতে চাই না, কারণ এই গল্পগুলোর মধ্যে গেলে অনেকটা লেন্দি প্রসেস লাগবে। প্রথমবার মানে যে প্রথম টাইম মা হচ্ছে, সেই মায়ের লেবার পেন দেখা যাচ্ছে 12 থেকে 18 ঘন্টাও থাকে, 18 ঘন্টা সে যন্ত্রণায় ছটফট করে। কিন্তু যে সেকেন্ড টাইম বা থার্ড টাইম মা হতে চলেছে, তার ক্ষেত্রে যন্ত্রণার সময় কমে দাঁড়ায় 4 থেকে 5 ঘন্টা, 3 ঘন্টা, অনেকে 2 ঘন্টাও দাঁড়ায়, অনেকে পেনই বুঝতে পারে না, এতটা ইজিলি হয়ে যায়, ঠিক আছে? এইটা এটা এটা না, এটা নিয়ে বিপুল বিতর্ক আছে। এটা আমার এখনকার টপিকের পার্ট না, যদি কখনো টপিকের পার্ট আসে আমি অবশ্যই বলবো,
ঠিক আছে। এটা 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 যারা নার্সিং পড়ছে আমার কাছে, তাদের জন্য এই টপিকটা গুড আছে। এখন তোমরা 12-এ পড়ো, যতটুকু দরকার আমার ততটুকু এই পর্যন্তই বললাম, ঠিক আছে। হুম হুম হ্যাঁ অবশ্যই। অনেকে অনেকে হ্যাঁ হয়, অনেকের হয়, অবশ্যই হয়। যেহেতু লাম্বার কোথায় দেওয়া হয় সেটাও শোনো, সেটা হচ্ছে লাম্বার 3 এবং 4-এর মাঝখানে দেওয়া হয়। লাম্বার রিজনে কোমরের 3 নম্বর আর 4 নম্বর যে হাড় তার মাঝে দেওয়া হয়। কেন ওই জায়গাটায় দেওয়া হয়? কারণ হচ্ছে আমাদের যে স্নায়ুতে, আমাদের যে মেরুদণ্ডে বা আমাদের স্পাইনাল কর্ডে যে নার্ভগুলো এন্ডিং, মানে ওখানে কোনো নার্ভ নেই, ওখানে নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা সব থেকে কম, বা নেই বললেই চলে, ঠিক আছে। কারণ ওখানে নার্ভ এন্ডিংগুলো শেষ হয়ে যাচ্ছে তার আগে, তার জন্য ওখানে দেওয়া হয়, বুঝা গেছে। তাছাড়া নার্ভ ইঞ্জুরি ওখানে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারোর যদি কপালে খুব দুর্ভোগ থাকে তাহলে হতে পারে, তাছাড়া নেই বললেই চলে। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে এসটিডিতে। এবার আমার নেক্সট পয়েন্ট আসতে দাও, পরবর্তী গল্পগুলো আবার পরে করবো। নেক্সট তাহলে আমরা এবার কি পড়তে চলেছি? নেক্সট টপিক হচ্ছে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা আমরা যে পয়েন্টটা পড়তে চলেছি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। এগুলোর ফুল ফর্ম আমি আর লিখছি না, আমি লিখে আমার বইতে যদিও আছে, তা লিখতেও পারি, তোমরা যদি চাও লিখতে পারি। অবশ্যই, চলো আমি বলছি তাহলে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা তারই আরেক নাম আমরা বলতে পারি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন বা ভেনারেল ডিজিজ, ঠিক আছে। সবকটাই বইতে লেখা আছে এনসিআরটিতে, তোমরা চাইলে এনসিআরটি, আমি এখানে ফুল ফর্ম লিখে দিতে পারি। আমার মনে হয় আমরা যেহেতু এনসিআরটি কভার করি, তো আমাদের এগুলো আলাদা করে দরকার নেই আপাতত লেখার, ঠিক আছে। ভেনারেল ডিজিজ, শোনো, যে ডিআইএস ডিজিজ, যে রোগগুলো যে রোগগুলো আমার সেক্সুয়াল ডিজিজ মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে, ঠিক আছে, আমার ভ্যাজাইনা বা আমার পেনিসের থ্রু ট্রান্সমিটেড হতে পারে, সেগুলোকে আমরা বলবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কিন্তু তার মানে এই নয় যে সেটা শুধু সেক্সুয়ালি ট্রান্সমিটেড করবে, ঠিক আছে। সে আমার সিরিঞ্জের মধ্যে দিয়ে হতে পারে, অপারেশন টেবিলে অন্য কারোর মানে জিনিসপত্র আমাকে ব্যবহার করার মধ্যে হতে পারে, আমাকে ইঞ্জেকশন দিল, একই সিরিঞ্জ দিয়ে অন্য কাউকে দিল, ব্লাড কন্টামিনেটেড হয়ে গেল, হতে পারে। আমার কোনো ব্লাডের দরকার হলো, কেউ আমাকে ব্লাড দিচ্ছে, হতে পারে, হতে পারে। তারপরেও তাকে কেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে? কারণ হচ্ছে যত আলাদা প্রসেস থাকুক না কেন, তার একটা কারণ হিসাবে সেক্সও আছে, বোঝা গেছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। কেন হয়? কারণ হচ্ছে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে ভীষণ পরিমাণ ট্যাবু আছে, ঠিক আছে। কি ট্যাবু? ট্যাবু হচ্ছে আমাদের, যদিও আমি বলি এর এর আন্ডারে বেশিরভাগ আন্ডারে তোমরাই পড়ো, 15 থেকে 24 বছরের বাচ্চারাই এর মধ্যে সব থেকে বেশি পড়ে। সেক্ষেত্রে সাবধান, কারণ তাদের এই নলেজ থাকে না, এবং বিভিন্ন ধরনের যে সাইন সিমটম বলো, বা তাদের এই নলেজ না থাকার জন্য আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি। আমি একটা পেশেন্ট পেয়েছি, মেয়েটাকে এত অপূর্ব দেখতে, মেয়েটা জানি না তার এইচআইভি ইনফেক্টেশন, কি জিনিস সেটা জানি না, অথচ সে এইচআইভি ক্যারি করে নিয়ে বসে আছে, ঠিক আছে। কেন? হ্যাঁ, কারণ হচ্ছে এদের নলেজ কম থাকে। দেখা গেছে আমেরিকার চত্বরে দেখা গেছে যে 4 জনের মধ্যে 1 জন এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ক্যারি করছে, ঠিক আছে। 4 জনের মধ্যে 1 জন এই ক্যারি করছে, কারণ তাদের নলেজ থাকে না এবং তারা র্যান্ডাম মেলামেশা করে, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু অন্য কারণ থাকতে পারে, তুমি এটা আমি বারবার বলছি, যদি অন্য কারণ থাকে তাতে কিছু আসা যায় না, কিন্তু তার একটা কারণ হিসাবে যদি সে সেক্সুয়ালি ট্রান্সমিটেড করে, তাহলে আমরা তার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলবো, ঠিক আছে। সেক্ষেত্রে
15 থেকে 24 বছরের এই গ্রুপটার মধ্যে সব থেকে বেশি দেখা যায়। তার মানে এই নয় যে আমার বয়স হয়ে গেছে তার মধ্যে দেখা যাচ্ছে না, আমার এর থেকে ইয়াং আছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? কারণ কি, এটা কিছু কিছু আমাদের গর্ভবতী অবস্থায় যদি কোনো মা দেখা যাচ্ছে এই ডিজিজ ক্যারি করছে, তাহলে কিন্তু তার সন্তানের মধ্যে যেতে পারে। তাহলে দেখা যায় জন্মের সাথে সাথে সেই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হলো, তাহলে সে কি শুধুমাত্র সেক্সের কথা আসে না, সেক্ষেত্রে প্লাসেন্টা থ্রু চলে এসছে, ঠিক আছে, ব্লাড কন্টামিনেট করে চলে এসছে, সেক্ষেত্রে তার দোষ না থাকলেও সে দোষী। আর আমি কেন বললাম ট্যাবু আছে, কারণ এই কারণেই ট্যাবু আছে বললাম যে যদি বলো বলো তো অ্যাডাল্ট নয় বলে তুমি 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 যদি কয়টাস না করো, তা কেউ কয়টাস করছে না? হ্যাঁ, কেউ ইন্টারকোর্স করছে না? তুমি ভাবছো যে আমি করি না বা আমরা করি না মানে কেউ করে না? দেখা যাচ্ছে এর মধ্যে যারা বসে আছে আমার ক্লাসে, তাদের মধ্যে অলরেডি তার তার পার্টনারের সাথে 4বার 5বার 6বার হয়ে গেছে। তাহলে সে কি করে সম্ভব? তাহলে সেটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই কি করে সম্ভব। এবার সেটা সেই সেই সে বাচ্চা বাচ্চা ছেলে কি, সে এবার এবার আমাকে ধরে ধরে সে গার্ডিয়ানদের মতো বকতে হবে, এই এটা করতে নেই, সেটা করবে না, ওটা করবে না, ঠিক আছে? ওটা হয় না। ওটা যেহেতু ছেলে মেয়ে আমরা এখন সবাই উভয় একসাথে পড়াশুনো করতে যাই, একসাথে ইন্টারাকশন হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যে এই উত্তেজনাগুলো এই সময় হরমোনাল চেঞ্জের জন্য হবে, এবং আমাদের নলেজ কম থাকার জন্য আমরা সাথে ইনভলভ হব। তার মানে এই নয় যে প্রত্যেকে হচ্ছে, ঠিক আছে, কিন্তু হয়তো সেক্ষেত্রে তা কিন্তু দেখা গেছে বেশিরভাগ জোরপূর্বকও হয়। শুধু তাই না তো, জোরপূর্বকও হয়, দেখা যাচ্ছে টিচারের কাছে টিচারের কাছে রেপ হচ্ছে, অনেকে তো তার ঘরের মধ্যে জেঠু কাকা বাবার কাছেও রেপ হয়, তাই না? এটা হয়। এবার সেক্ষেত্রেও সেখান থেকেও আসতে পারে। শুধু তো তাই নয়, সে কিসের কিসের মাধ্যমে ছড়াতে পারে, জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে, ওরো 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 জেনিটালের কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে। আমি স্পেলিং গুলো বারবার দেখি, স্পেলিং এত মিস্টেক হয়। জেনিটাল কন্ট্যাক্ট, আর যেটা লাস্ট যেটা আমার যাবে জেনিটাল অ্যানাল, জেনিটাল অ্যানাল, এগুলো কিন্তু সব এনসিইআরটিতে বাংলায় উল্লেখ করা আছে, ঠিক আছে? এইবার দেখো আমাদের সেক্সুয়াল বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো তোমরা যখন বড় হবে, আরেকটু বড় হবে, আরেকটু জানবে, আরেকটু অ্যাডাল্টের দিকে যাবে, বা যখন বিবাহিত জীবনের মধ্যে যাবে, ঠিক আছে, তখন জানবে। আরেকটু এই এই এখনই আমার মনে হয় তোমরা অনেকে জানো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখার মাধ্যমে। সেক্ষেত্রে জেনিটাল কন্ট্যাক্ট মানে আমার এই হচ্ছে ইউটেরাস, এই হচ্ছে আমার ভ্যাজাইনা, সেক্ষেত্রে আমার যদি আমার কারো কোনো মেলের পেনিসে ইনফেকশন থাকে, তাহলে সে তো ইনফেকশনগুলো ছড়িয়ে দিল তার স্ত্রী বা তার ফিমেল পার্টনারের কাছে। তাহলে এখানে জেনিটাল কন্ট্যাক্ট হলো, ঠিক আছে, জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে আর মানে মেল থেকে ফিমেল বা ফিমেল থেকে মেলে পৌঁছালো, ঠিক আছে, জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে। ওরো জেনিটাল, তার মানে মুখ আর জেনিটাল হবে, তার মানে সেটা আমাকে আলাদা করে বোঝাতে হয় না। এমন একটা পদ্ধতি, এমন একটা কার্যকলাপ যেখানে কারোর মুখের সাথে কোনো মহিলার দেখা যাচ্ছে জেনিটাল কন্ট্যাক্ট। এবার তুমি বোঝো, আমি আলাদা করে যদি আমাকে বোঝাতে বসতে হয়, তাহলে এটা একটু বেশি সাংঘাতিক হয়ে যায়। তাহলে ওরও মানে মুখ আর জেনিটাল মানে হচ্ছে তার ভ্যাজাইনা, ঠিক আছে? তার মানে দেখা যাচ্ছে কোনো মেল পার্টনারের মুখের সাথে যদি কোনো ফিমেল পার্টনারের ভ্যাজাইনার কন্ট্যাক্ট হচ্ছে, হতেই পারে, এক্সাইটমেন্টের কত কিছু হতে পারে। সেক্ষেত্রে এখানে যদি হয়, ঠিক আছে, তাহলে সেটা থেকে দেখা যাচ্ছে তার স্যালাইভা থেকে, তার মুখ থেকে, বা তার জেনিটালে ইনফেকশন আছে সেখান থেকে তার মধ্যে ছড়িয়ে পড়লো ওরো জেনিটাল, ঠিক আছে? আবার কি হয়, হ্যাঁ, তার জেনিটাল ব্যাপারটা দেখো, সব কিছুর মধ্যে একটা জেনিটাল ব্যাপারটা আছে। তুমি জেনিটাল তুমি জেনিটাল থেকে জেনিটাল করো, জেনিটাল থেকে ওরও মুখ লাগিয়ে নাও, বা আবার জেনিটাল থেকে অ্যানাল করো, জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে মেনলি ছড়াবে। হ্যাঁ,
জেনিটালের বাংলা হচ্ছে ভ্যাজাইনা বা পেনিস। জেনিটাল মানে হচ্ছে যৌনাঙ্গ, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে এই জেনিটালের সাথে দেখা যাচ্ছে অ্যানাসের একটা কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে। বা অনেকে তাদের যখন কয়টাসের বিভিন্ন পদ্ধতিগুলো ট্রাই করে, তখন সেই কয়টাসের বিভিন্ন পদ্ধতিতে ট্রাই করতে গিয়ে, আমি এটা সব সময় নয়, কোনো কারণে কন্ট্যাক্টও হতে পারে। দেখা যাচ্ছে তার কোনোভাবে কাট হয়ে গেছে, কোনো একটা স্টিচ করতে গেল, তাহলে হতে পারে। তাহলে এই যে অ্যানাস থেকে যদি আমার জেনিটালে যায় বা জেনিটাল থেকে অ্যানাসে চলে আসে, তাহলে বা ইনফেকশনগুলো, ব্যাকটেরিয়াগুলো, তাহলে কিন্তু আমার এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছড়াতে পারে। তাহলে কত ধরনের আমি লিখলাম, জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে, ওরো জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে, এবং জেনিটাল অ্যানাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে। আমার মনে হয় না এখানে বুঝতে আর কোনো অসুবিধা আছে। আমি একটু চটজলদির বাংলাটা একটু যদি দেখে নিতে পারতাম। ওকে, তোমরা এখানে পড়ে নিও, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। এনসিইআরটিতে এরকম করেই বলা আছে, শুধু এগুলোকে বাংলায় আমি যেমন বোঝালাম তেমন একটু বুঝে নেবে, ব্যাস। এবার আমি কি করলে আমার এগুলো হবে না, ঠিক আছে। ধরো আমার পার্টনারে আছে, আমি কি করলে হবে না, সেক্ষেত্রে আমাদের মনে হয় সতর্ক থাকা উচিত, ইউজ কন্ডোম ইউজ করা উচিত, ঠিক আছে। দ্বিতীয়ত আমার কি করা উচিত, দ্বিতীয়ত আমার যেটা করা উচিত সেটা মাল্টিপল পার্টনার রাখা যাবে না, মাল্টিপল পার্টনার রাখা যাবে না, মাল্টিপল পার্টনার বাদ, ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই 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 জিনিসটা আমি ঠিক এর পরের পয়েন্টেই বলতাম। তবু আমি এটা শোনো, আমি বলে দিই। তাহলে আমরা যদি কন্ডোম ইউজ করি, তাহলে কন্ডোম আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিছুটা বা অনেকটাই আটকাতে পারে। তাছাড়া আমি মাল্টিপল লাগবো না, আমি যাকে চিনি না, জানি না, যার ডিজিজ আছে কিনা আমি যখন জানি না, আমি তার সঙ্গই নেব না, ঠিক আছে। ওই মন চাইছে একে, মন চাইছে ওকে, মন চাইছে ওর সাথে করলাম, আমি এক্সাইটমেন্ট হয়ে গেলাম, এরকম আমার করারই দরকার নেই। তাহলে মাল্টিপল পার্টনার বাদ দিলাম। আমার চেনা পরিচিত, আমার যে সঙ্গী, আমার যে লাইফ পার্টনার হবে, বা আমি জানি তার সম্পর্কে, ঠিক আছে, যদি সম্মতিতে, যদি অবশ্যই অনেকগুলো পার্টনার না, একটা চেনা জানা পার্টনার রাখলে এনাফ, এটা ব্যাস। এইগুলো হতে পারে। আর যেটা কিউরেবল নয়, একেবারে সারে না, ঠিক আছে, অন্যান্যগুলো তাও আমি অ্যান্টিবায়োটিক দিয়ে আমি সারাতে পারি, বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে আমি সারাতে পারি। কিন্তু যেগুলো এখনো পর্যন্ত যদি ধরা পড়ে, আমি পুরোপুরি কিওর করতে পারি না, কিন্তু কিছুটা সিমটম কমিয়ে রাখতে পারি। তাহলে যদি নিট বেসিসে বা অন্যান্য যে মেডিকেল এন্ট্রান্স এক্সামগুলো হয়, এন্ট্রান্সগুলো, সেগুলোতে একটা কোয়েশ্চেন আছে যে এর মধ্যে কোন রোগগুলো, কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো একেবারেই নির্মূল করা সম্ভব নয় বা নির্মূল হয় না, ঠিক আছে, নট কিওর, ঠিক আছে, বা নির্মূল হয় না, নির্মূল বিহীন। তাহলে মাথায় রাখবে হচ্ছে এইচ, সেটা হচ্ছে HIV, হার্পিস, আর হচ্ছে হেপাটাইটিস বি, ঠিক আছে। এই তিনটে কিন্তু কখনো কিওর করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, বোঝা গেছে। তাহলে কি বললাম বলো, অবশ্যই এটা হচ্ছে ভাইরাস, তিনটেই ভাইরাস, এটা মাথায় রাখবে, এটাও একটা কোয়েশ্চেন। এই তিনটেই কিন্তু ভাইরাস তিনটেই ভাইরাস দ্বারা সংক্রমণ হয়, মানে এই তিনটে জীবাণু কিন্তু ভাইরাস। সেক্ষেত্রে HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যে রোগটা তৈরি করে সেটা হচ্ছে এইডস, ঠিক আছে। এইডস HIV-র ফুল ফর্ম চাই, হিউম্যান ইমিউনো HIV হিউম্যান ইমিউনো ভাইরাস, আর এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, হার্পিস আর হচ্ছে হেপাটাইটিস। সেক্ষেত্রে হার্পিস সিম্পল হার্পিক্স যেটা বলে, সিম্পল হার্পিক্স 2 যেটা
সেটাই আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে হচ্ছে জেনিটাল, মানে আমাদের আছে দুটো আছে আর একটা আছে, মানে এই যে হারপিস, এই যে ভাইরাস, এই যে ডিজিজ, এটা দু ধরনের আছে। একটা টাইপ 1 আছে আর একটা টাইপ 2 আছে। যে টাইপ 1 সে মুখের মাধ্যমে ছড়াচ্ছে, যে টাইপ 2 সেটা হচ্ছে জেনিটাল বা নিচে যৌনাঙ্গ দিয়ে ছড়াচ্ছে। 1 আগে 2 পরে, 1 আগে 2 পরে। ক্লিয়ার? এটা গেল। তাহলে এখান থেকে কিন্তু হ্যাঁ, হেপাটাইটিস নট কিওর, হেপাটাইটিস বি নট কিউরেবল একটা ডিজিজ, নট কিউরেবল একটা ডিজিজ, মাথায় রাখতে হবে। হেপাটাইটিস বি নট কিউরেবল একটা ডিজিজ, ঠিক আছে? না না, সি এ আছে, সি আছে, কিন্তু ওরা অতটা সাংঘাতিক না যতটা আমার বি সাংঘাতিক, পুরো সাংঘাতিক, মানে ভীষণ সাংঘাতিক, ঠিক আছে? হুম, হারপিসের দুটো, হ্যাঁ হারপিস 1 আর 2 আছে। সেক্ষেত্রে যেটা হারপিস 1 সেটা মুখের থ্রু দিয়ে হচ্ছে, আর যেটা 2 সেটা জেনিটাল দিয়ে ট্রান্সমিট করছে, ঠিক আছে? মুখে এখানে ঘা 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 ঘা, হ্যাঁ দুটো রোগ, মানে দুটো ভাইরাসের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এইবার আমি যেটা যাব সেটা হচ্ছে এসটিডি। এইবার লাস্ট পড়ার দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে আমি একটা ছক করে দিচ্ছি। ছকটা এটা একটা লেখার, এখান থেকে আমি টুক করে 1 নম্বরে বলে দিই। সেটা হচ্ছে এখান থেকে এই 3টে ভাইরাস ঘটিত ডিজিজ, 3টেই নির্মূল করা যায় না, অর্থাৎ নট কিউরেবল। এখান থেকে স্টেটমেন্টগুলো দিতে পারে যে কিভাবে আমরা তাহলে এই ডিজিজগুলোকে আটকাতে পারি, স্টেটমেন্ট দিয়ে বলে দিল কোনটা সঠিক নয়। কোনটা সঠিকের থেকে প্রশ্ন কিন্তু বেশিরভাগ সময় কোনটা সঠিক নয় দেওয়া হয়, কোনটা সঠিক নয় সেটা দিল। ভালনারেবল গ্রুপ কারা, এদের মধ্যে মানে কারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, আর কিভাবে ছড়ায় এটাও দিতে পারে। কিন্তু মেন যেটা সব থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত এবং নট কিউরেবল কোনটা, এটা, ঠিক আছে? তাহলে আমি গেলাম, একটা স্ক্রিনশট নাও, আমিও একটা নিয়ে নিই টুক করে। আচ্ছা, এইবার আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ছক করে দিচ্ছি যে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে সেগুলো কোনটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা প্রোটোজোয়ান ঘটিত। এই 3টেই মিলিয়ে আমাদের সিলেবাসে পড়তে হবে বা মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে আমি একটু বলে দিই, যদিও প্রথমে তাহলে আমরা লিখবো ব্যাকটেরিয়া, ঠিক আছে? ব্যাকটেরিয়া লিখবো, ভাইরাস লিখবো, আর হচ্ছে প্রোটোজোয়ান লিখবো, প্রোটোজোয়ান, ঠিক আছে? প্রোটোজোয়ান একদম এনসিইআরটিতে আলাদা আলাদা করে, মানে এমনি এমনি রচনা আকারে লেখা আছে, সেটাকে আমি একটা ছকের মাধ্যমে দিয়ে দিচ্ছি। এইবার আমি যেটা চলে যাব, প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে গনোরিয়া, ঠিক আছে? গনোরিয়া। দ্বিতীয় আমরা পড়বো হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে ক্লামাইডিয়া, ঠিক আছে? এবং 3 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস যতগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ আছে তার মধ্যে হচ্ছে সিফিলিস ডিজিজটা দিয়ে শুরু করি। সিফিলিসের যে ব্যাকটেরিয়াটার নাম সেটা হচ্ছে ট্রিপোনিমা। আমি একটু স্পেলিংটা দেখি, স্পেলিংটা আমার খুব দেখার দরকার হয়। ট্রিপোনিমা, আমি খুব স্পেলিং মিস্টেক করি। ট্রিপোনিমা প্যালিডাম, তবু আর একবার দেখবো, প্যালিডাম, ঠিক আছে? প্যালিডাম, ট্রিপোনিমা প্যালিডাম। সিফিলিস যতগুলো আমার ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, তার মধ্যে সব থেকে সাংঘাতিক হচ্ছে সিফিলিস। সিফিলিস কি হয়, প্রথমে একটু সিমটম দেয়, সেই সিমটমগুলো কমায়। প্রথমে ধরো একটু সিমটম দিল যে হালকা সিক্রেশন হচ্ছে, একটু ব্যথা ব্যথা করতে পারে, এরকম একটু সিক্রেশন দিল জেনিটাল অর্গানগুলোতে, তো আবার কমে গেল। ধরো একটু অ্যান্টিবায়োটিক এটা সেটা খেয়ে নিলে কমে গেল। আবার হলো, আবার হওয়ার পরে সেটাও কমে গেল। দেখা যাচ্ছে 10 বছর 15 বছর এরকম করে চলছে। চলার পরে দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে তোমার নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করছে, করে তোমার মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিচ্ছে। তুমি বুঝতেই পারলে না
যে এটা আমার সেই কবেকার রোগ আমার এখন চাগান দিয়েছে। একদম সিফিলিস সাংঘাতিক জিনিস। যদি সিফিলিস কাউকে অ্যাটাক করে তাহলে কিন্তু সে সতর্ক হয়ে যাও, চটজলদি ডাক্তারের কাছে যাও, চিকিৎসকের। এরকম বলে বাঁচা যাবে না মনে হচ্ছে? বলছি এরকম বলে বাঁচা যাবে না মনে হচ্ছে? ঠিক আছে, বাঁচাই মুশকিল, ঠিকই বলেছো। তাহলে ট্রিপোনিমা প্যালিডাম, আমি যে লিস্টটা দিচ্ছি এই লিস্টটা থেকে ব্যাকটেরিয়াগুলোর নাম, ভাইরাসগুলোর নাম এবং তার প্রোটোজোয়ানগুলোর নাম, মানে লিস্টটা মুখস্থ করলে খুব ভালো হয়। তাছাড়া এবার আমরা যাব ক্লামাইডিয়া। ক্লামাইডিয়াতে আমরা লিখবো ক্লামাইডিয়া, স্পেলিং লিখবো ক্লাম। এইগুলো হচ্ছে ডিজিজ, আর এই পাশে লিখছি আমি যে ব্যাকটেরিয়া ঘটিত সেগুলো। ক্লামাইডিয়া, এটা হচ্ছে ট্রাইকোমাইটিস, ট্রাইকোমাইটিস। নামগুলো কিন্তু আমার এখনো দেখতে হয়, অর্থাৎ তোমরা কিন্তু ভালো করে এগুলো পড়বে। গনোরিয়া, গনোরিয়া হচ্ছে আমাদের হচ্ছে নিসেরিয়া ভিভি। এটা গনোরিয়া মানে যা এখন আমি লিখতে চলেছি এখান থেকে একটা বা দুটো কোয়েশ্চেন পাবে এরকম, ঠিক আছে। নিসেরিয়া, আমি প্রচন্ড স্পেলিং মিস্টেক করি, বারবার বলছি, আমি লেখার পরেও সবাই একবার বইগুলো চেক করে নেবে। নো আর আর তারপরে হচ্ছে HOEA। দেখো আমি এতবার লিখি, কম বেশি প্রতি বছর লিখি, তারপরেও আমার বারবার দেখতে হয়, তাহলে তোমাদের সেগুলো আরো কতবার রিপিট করতে হবে। তাহলে গনোরিয়া ডিজিজের জন্য আমরা নিসরিয়া গনোরি ব্যাকটেরিয়া দায়ী থাকে, ক্লামাইডিয়ার জন্য ক্লামাইডিয়া ট্রাইকোমাইটিস দায়ী থাকে, আর সিফিলিসের জন্য ট্রিপোনোমা প্যালিডাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে বেশিরভাগ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের সিমটম আমি লিখে দিচ্ছি, তারপরে আমি ভাইরাসের দিকে যাচ্ছি। হচ্ছে জ্বালা পোড়া করে, ঠিক আছে, জ্বালা পোড়া, জ্বালা পোড়া করবে জেনিটাল অর্গানে, যাকে বলে বার্নিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন। তার সিক্রেশন হবে, ঠিক আছে, ভ্যাজাইনাল সিক্রেশন হবে। কি বলছো? হ্যাঁ, নিঃসরণ হওয়া। ভ্যাজাইনা থেকে যখন একটা ইনফেকশন হয় তখন যে রস টাইপের লিকুইড জাতীয় জিনিস সবসময় সিক্রেশন হবে। তাছাড়া আমার ইচিং হবে, চুলকানি হবে, সব হালকা হালকা চুলকাবে, ইচিং হচ্ছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কমন সিমটম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিমটমগুলোকে ইগনোর করি। ইচিং, ইচিং, এই সিমটমগুলোকে আমরা ইগনোর করি, এবং আমরা যদি কখনো বলি আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে, তাহলে তো আর বাড়ির থাকার উপায় নেই। তাহলে মনে করবে যে আমি কিছু না কিছু করেই এসেছি, আমার যে অন্য কিছু দ্বারা হতে পারে এটা আমরা কম ভেবে আমরা ও কিছু করে এসেছে, কার না কারোর সঙ্গে থেকে এসেছে, এই ভেবে আমাদেরকে আগে পিটিয়ে নেব খানিকটা, তারপরে গিয়ে তার অন্য ব্যবস্থা হবে। যাই হোক, সাধারণ ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমাদের যখনই যদি এতগুলো বা দুটো এর মধ্যে দুটো আমরা দেখি যে আমাদের হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত, তারপর কনফার্ম করা উচিত যে যে সেটা আমার নর্মালের জন্য হচ্ছে নাকি সেটা আমার কোনো অ্যাবনর্মাল বা কোনো ট্রান্সমিটেড ডিজিজের জন্য হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে হ্যাঁ, ডেফিনেটলি আছে, না হলে আমি চিকিৎসকের আমরা পরামর্শ নিতে যাব কেন? তাহলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালগুলোতে যোগাযোগ করবে এবং সাইন সিমটমকে কনফার্ম করাবে যে এটা নর্মাল নাকি কোনো ট্রান্সমিটেড। এক গেল। নেক্সট হচ্ছে ভাইরাসের কথা, তো অলরেডি আমরা পড়ে আসলাম, তাই তো, ভাইরাসের কথা আমরা পড়ে আসলাম, সেটা হচ্ছে HIV অর্থাৎ এইডসের কথা বললাম। নেক্সট হচ্ছে হার্পিসের কথা বললাম, তারপরে আমরা হেপাটাইটিস বি এর কথা বললাম। ব্যাস এইটুখানি পড়লাম, আর হার্পিসকে বললাম, আর তাছাড়া একটা যেটা আছে সেটা হচ্ছে HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এখন কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী। এখন এর ভাইরাসের না ভ্যাকসিনও উঠেছে,
সার্ভিক্যাল ক্যান্সার তৈরি করছে ভীষণভাবে, ঠিক আছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভিক্সে, মেয়েদের সার্ভিক্সে ক্যান্সারের জন্য দায়ী। ওই জন্য ইদানিং দেখবা টিভিতে অ্যাডও দেয় যে ভ্যাকসিন 19 বছরের আগে বা 19 বছরের মধ্যে এই ভ্যাকসিনগুলো মেয়েদের অবশ্যই নিয়ে নেওয়া উচিত, ঠিক আছে। গেল, এইবার আমরা একটাই সেটা পড়বো, প্রোটোজোয়ানের মধ্যে একটাই আছে, একটা আছে মানে সিলেবাস অনুযায়ী একটা আছে, ট্রাইকোমা নিয়াসিস, ট্রাইকোমা নিয়াসিস, যেটা যে ডিজিজের জন্য দায়ী সেটা হচ্ছে আমি স্পেলিংগুলো একবার রিচেক করবে, আবারও বলছি স্পেলিং কিন্তু এটা বোর্ডে যেটা আছে সেটা করবে না, করবে না তা না, করবে, কিন্তু একবার রিচেক করে যাবে যে সবকটা স্পেলিং আমি ঠিকঠাক লিখেছি কিনা। ওকে, তাহলে এই, হ্যাঁ বলো তারপর। ক্লাস CLAMYDIA আমি লিখেছি, রিচেক করে নেবে, সবাই সব কিছু বইতে লেখা আছে। তাহলে আরেকবার রিভিশন, PONEMA ট্রিপোনিমা প্যালিডাম, ঠিক আছে। ট্রাইকোমাইটিস MAITIS ট্রাইকোমাইটিস। তাহলে আরেকবার রিভিশন দিয়ে দিই, তাহলে আমরা ব্যাকটেরিয়া ঘটিত কিছু ট্রান্সমিটেড আছে, ভাইরাস ঘটিত আছে, প্রোটোজোয়ান ঘটিত আছে। হ্যাঁ বলো বলো, সিলেবাসটা যদি থাকে বলো বলো। অ্যামিউবোসিস করতে পারো, যেহেতু আমি এনসিআরটিতে ছিল না, তাই আমি ওটাকে তোমরা এক্সট্রা যদি করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এনসিআরটি সিলেবাস অনুযায়ী, যেহেতু আমরা আমাদের মেডিকেল সায়েন্সে বা আমাদের এন্ট্রান্স এক্সামগুলোতে এনসিআরটিতে হচ্ছে আমাদের কাছে বাইবেল, ঠিক আছে। যার যা ধর্মগ্রন্থের মতো যেমন বারবার পড়তে হয়, আত্মস্থ করতে হয়, আমাদের এনসিআরটি ওরকম আত্মস্থ করতে হয়। ওই জন্য সিলেবাসের মধ্যে এতটুকুই আছে, আমরা এতটুকু পড়বো। যদি কেউ এক্সট্রা ইনফরমেশন কারোর কাছে থাকে, জানতে চাই, লিখতে চাই, পড়তে চাই, কোনো ডাউট নেই, কোনো কিছু, কোনো সমস্যা নেই, বলবো ভালো তো, আমি তো এক্সট্রা ইনফরমেশন আমার কাছে থাকে, অ্যাড করে নেবে। ওকে, ক্লিয়ার মল্লিক, অসুবিধা নেই কোনো। হ্যাঁ কিসের, কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যারপিস, আর কি অবস্থা বলে, হারপিক আর হারপিস দেব না, একদম কানের গোড়ায়, কান একদম ফুলে ঢোল হয়ে যাবে, কানই একটা জেনিটাল অর্গানের মতো হয়ে যাবে, দেব না ভাই। যাই হোক, সেক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে ব্যাকটেরিয়া ঘটিত আমরা গনোরিয়া পেয়েছি, ক্লাইমাইডিয়া পেয়েছি, সিফিলিস পেয়েছি, ভাইরাস, HIV, হার্পিস, হেপাটাইটিস, আর প্রোটোজোয়ানের মধ্যে পেয়েছি ট্রাইকোমা। তাহলে আমাদের চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ এখানেই শেষ হলো। এইবার আমার রিপ্রোডাক্টিভ হেলথের নোট মনে হয় আমার দেওয়া আছে, যে আমি চেক করে নেব, যদি আমার দেওয়া না থাকে আমি দিয়ে দেব, গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি তাহলে নেক্সট রবিবার প্রথম দুটো চ্যাপ্টার পরীক্ষা নিচ্ছি, এবং প্রতি রবিবার করে, মানে আগামী 3টে রবিবার, প্রতি রবিবারে কিন্তু পরীক্ষা চলবে, কারণ আমার প্রশ্নপত্র রেডি, আমি আর দেরি করবো না, আমি এতদিন দেরি করেছি, তোমাদের টাইম দিয়েছি। অবশ্যই। তাহলে আজকে আমি আগে কমপ্লিট করি, আজকের মতো আমার রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ, নেক্সট চ্যাপ্টার আমরা বিবর্তন শুরু করব কালকে থেকে বা নেক্সট ক্লাস থেকে। ওকে, ডাউট নেই, ক্লিয়ার?